আমাদের আজকের অনুষ্ঠান যার স্মরণে, তিনি ঝিনাইদহের প্রবীণ সাংবাদিক, ঝিনাইদহের অন্যতম সংগঠক, সাহিত্যিক শেখ মিজানুর রহমান। তাকে স্মরণ করে, তার আত্মার শান্তি কামনা করে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান স্মরণে শেখ মিজানুর রহমান। তিনি গত 25 এপ্রিল 2024 আমাদের সকলকে ছেড়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন। তার আত্মার শান্তি কামনা করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আপন আলোয় জ্বলে ওঠা সেই মানুষটিকে স্মরণ করে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর বি.এম. রেজাউল করিম স্যার, সরকারি কেসি কলেজ, অ্যাডভোকেট শেখ ওয়াসিকুর রহমান, ঝিনাইদহ জেলা জজ কোর্ট এবং অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, অগ্রণী ব্যাংক লিমিটেড, এবং তিনি শেখ মিজানুর রহমানের একমাত্র কনিষ্ঠ সহোদর। এবং আমাদের সাথে উপস্থিত আছেন এম এ কবির, সভাপতি, রিপোর্টার্স ইউনিট, এবং তিনি ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা প্রথমেই তার পারিবারিক এবং দীর্ঘ সাংবাদিকতা জীবনে যেভাবে প্রবেশ সেই বিষয়ে জানতে চাইব তার কনিষ্ঠ সহোদর শেখ ওয়াসিকুর রহমানের কাছ থেকে। প্রথমেই জানতে চাই তার পারিবারিক পরিচয় এবং সেই সাথে ধারাবাহিকভাবে তিনি সাহিত্য জগতে, সাংবাদিকতা জগতে কিভাবে আসলেন। আমি শেখ ওয়াসিকুর রহমান। শেখ মিজান সাহেব আমার বড় ভাই ছিলেন। আমরা দুই ভাই ছিলাম। খুব বেশি দূরত্ব ছিল না আমাদের মধ্যে, কারণ তার থেকে আমার 2 বছরের ছোট বড়, এবং আমার পরবর্তী বোন ছিল এবং সে মারা যাওয়ায় আমরা দুইজন খুব কাছাকাছি ছিলাম, এবং ছোটোকালটা আমাদের খুব গভীর সম্পর্ক জড়িত ছিল। আমার পিতা শেখ হাবিবুর রহমান ঝিনাইদহ তৎকালীন মহকুমা কোর্টে আইন ব্যবসা করতেন। তো আমরা তখন ছোটোকালে আমার পিতা লেখাপড়ার একটু বয়স আসলেই শিশু শ্রেণীতে ভর্তি করলেন। মডেল স্কুলের শিশু শ্রেণী বলে একটি শ্রেণী ছিল তৎকালীন, সেই স্কুলে আমরা দুই ভাই একসাথে আমরা পড়াশোনা শুরু করলাম। আমার মনে আছে আমার আব্বা আমাদেরকে বলেছিলেন যে তোমরা দুই ভাই একসাথে পড়াশোনা করবে। তো সেই হিসাবে আমাদের একই ক্লাসে সব একসাথে আসা যাওয়া, একই বই পড়াশোনা করা, এটা একটা আলাদা আনন্দ ছিল, এবং সমস্ত কিছু ভাগাভাগি করে নেওয়ার মতো অবস্থা ছিল। এইভাবে আমরা ছোটোকালে আস্তে আস্তে বড় হয়েছি। একসময় আমরা মডেল স্কুলটা অনেক উন্নতি সাধন করেছে, আমাদেরও পড়াশোনা ওই একই স্কুলে চলতে থাকে। তো আমরা ওখান থেকে এসএসসি, তৎকালীন সময় যে এসএসসি বা ম্যাট্রিকুলেশন বলতো, সেখান থেকে আমরা পাস করে একসাথে আমরা কেসি কলেজে ভর্তি হই। পার্থক্য হচ্ছে আমার বড় ভাই শেখ মিজানুর রহমান উনি আর্টসে ভর্তি হন, আমি সায়েন্সে ভর্তি হই। এখান থেকে আমাদের পড়াশোনার ভিন্নতা এসে যায়। এবং আমার বড় ভাই একটা জিনিস আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কী সাবজেক্টে পড়তেছো। সে বলছে আমি বাংলা সাহিত্য নিয়ে পড়বো। বাংলা একটা সাবজেক্ট ছিল, কিন্তু সাহিত্য আর একটা বিশেষ সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টে ভর্তি নিয়েছিল। তো পরে আমি একদিন দেখলাম যে পরীক্ষা দিতে যাচ্ছি, কোনো লোকজন নেই কলেজে। তো বললাম যে তুমি পরীক্ষা দিচ্ছ? তো আমি একা, আমি সাহিত্যের ছাত্র হিসেবে একা পরীক্ষা দিচ্ছি। কোথায় পরীক্ষা দিচ্ছ? তো ছাত্রদের কমন রুমে আমাকে বসাইছে। তো এই ক্ষেত্র থেকে বুঝতে পারলাম যে তার সাহিত্য চর্চার প্রতি একটা বিশেষ আগ্রহ আছে, সেই জন্য সে ওই সাবজেক্টটা নিয়েছিল, বিশেষ মানে অতিরিক্ত সাবজেক্ট হিসাবে বাংলা সাহিত্য নিয়েছিল। তো সেভাবে তার পড়াশোনা। ইতিমধ্যে আমার পিতা উনিও কিছু লেখালেখি করতেন, কিছু সামাজিক কাজ করার দিকে ঝোঁক ছিল, সময়ও থাকতো তার। তো সেই কারণে সে ঝিনাইদহে যখন প্রেস ক্লাব গঠন করা হলো 1966 সালের দিকে, তখন উনি ওখানে প্রেস ক্লাবে উনি যোগদান করলেন, এবং প্রেস ক্লাব গঠনের পুনর্গঠন সব কিছুতে উনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং সভাপতিও ছিলেন। তো আমার ভাই তখন চিন্তা করতে লাগলো, শেখ মিজান, যে আমিও কিছু লেখালেখি করি। ওই বয়সটায় সে কাজে লাগাতে চেষ্টা করলো, এবং সে জনবার্তা নামে একটি পত্রিকা খুলনা থেকে 1967 সালে প্রকাশিত হতো, সেখানে সে কিছু কিছু খবর দিতে লাগলো, লোকাল খবর। এবং এই ব্যাপারে আমার আব্বা তাকে সাহায্য করতো, যে তুমি লেখো, স্থানীয় সমস্যাগুলো তুলে ধরো, প্রয়োজনে আমাকে দেখাও। এবং তখন এসব কাজগুলো করতে হতো পোস্ট অফিসের মাধ্যমে, চিঠি পোস্ট করার মতো। একটা খবর লেখা হলো, পোস্ট করে দেওয়া হলো, হয়তো 7-8 দিন পরে যে নিউজটা হয়তো প্রকাশিত হতো। এইভাবে চলতে থাকে। আমিও তার দেখা দেখি
কিছু লেখালেখি করতাম। তবে আমি অতটা সক্রিয় ছিলাম না। আমার বড় ভাই যেমন খুব উঠে পড়ে লেগে একটা কিছু করার চেষ্টা করতো, আমি ততটা ইচ্ছা করতো না। তবে আমি ছিলাম, তার সহযোগী হিসাবে ছিলাম। এইভাবে চলতে চলতে আমরা কলেজ থেকে আমরা গ্র্যাজুয়েশন ডিগ্রি নিলাম। সে বিএ পাস করে গেল, আমি বিএসসি পাস করলাম। তো তারপরে তার কর্মজীবনে প্রবেশের কথা এবং পরিবারও চাচ্ছিল তাই। কিন্তু তার প্রতি একটা সফট কর্নার ছিল আমাদের পরিবারে, যে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। যেহেতু সে পরিবারে বড়, তার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হোক। সে কারণে সে অনেকটা ফ্রি এবং বলা যায় যে চাপমুক্ত ছিল। লেখালেখির প্রতি তার ঝোঁক এসে গেল, প্রেস ক্লাবে যাতায়াতটা শুরু হয়ে গেল। আমি পড়াশোনা করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। পরবর্তীতে আমি সেখান থেকে পড়াশোনা শেষ করি। তো আমি দেখেছি আমার বড় ভাইকে খুব কাছ থেকে, যে এই লেখালেখি সাংবাদিকতা নিয়েই তার বেশি সময়টা অতিবাহিত হয়ে গেছে এবং জীবনে সে সবসময় ওই লাইনটাকে বেছে নেওয়ার চেষ্টা করেছে। আমরাও তো অনেক সময় তাকে বোঝানোর চেষ্টা করছি যে জীবন তো একেবারে ছোট না, এখানে তো কিছু কর্মক্ষেত্র থাকতে হবে। কিন্তু সেটাকে সে উপেক্ষা করে সে সবসময় চেষ্টা করেছে এই ধরনের সামাজিক কাজকর্মে জড়িয়ে যাওয়া, এবং তাই তিনি করতেন। সব কিছু উপেক্ষা করে তিনি সবসময় হয় লেখালেখি, নয় পত্রিকার সংবাদ পাঠানো, নয় কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সংগঠন তৈরি করা, সংগঠনকে আরও বিস্তৃত লাভ করা। এভাবে দেখা গেছে যে এক পর্যায়ে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করলেন। প্রথমে জনবার্তার কথা বললাম, পরবর্তীতে তিনি দৈনিক আজাদে ঢুকলেন। তারপরে সেখানে থাকার পরে উনি দৈনিক জনপদ নামে আব্দুল গফফার চৌধুরীর একটি পত্রিকা বের করেছিলেন, সেখানে উনি নিয়োগ লাভ করলেন। ওখানে কাজ করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এক পর্যায়ে গফফার চৌধুরী পত্রিকাটি ছেড়ে উনি লন্ডন চলে গেছিলেন। পরবর্তীতে উনি দৈনিক বাংলার বাণীতে জয়েন করলেন। তারপরে এইভাবে চলতে চলতে একসময় ভাবলেন যে পদের পত্রিকায় লিখে ঠিক সেভাবে প্রকাশ করা হয় না, পত্রিকা প্রকাশিত নিউজ হয় না এবং জনস্বার্থে কোনো উপকার তেমন কিছু করার সুযোগ কম থাকে। ফলে নিজে ডিক্লারেশন নিয়ে একটা পত্রিকা বের করা যায় কিনা এই নিয়ে উনি নিজে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। আমি বলেছিলাম যে মফস্বল শহরে এই ধরনের ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা। তাকে প্রশ্ন করে বলছে আমি একটু চেষ্টা করে দেখি। তারপরে আমিও তাকে কিছু হেল্প করেছি, যেমন এই ডিক্লারেশন নিতে গেলে বহু জায়গায় বহু বাধা অতিক্রম করতে হয়। তার কিছু কিছু ক্ষেত্রে আমি তাকে সহযোগিতা করেছি। আমি তখন ঢাকায় থাকতাম, ঢাকার যে কাজগুলো ছিল সেগুলো আমি তাকে সহযোগিতা করেছি। বিভিন্ন ক্লিয়ারেন্স নেওয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সগুলো, এগুলো আমি ওই সময়কার প্রেক্ষাপটে আমি চেষ্টা করে তাকে সাহায্য সহযোগিতা করছি। পরবর্তীকালে ডিক্লারেশন উনি পেয়ে যান, সাপ্তাহিক চলন্তিকা শুরু করলেন, নতুন পদযাত্রা। এবং এই সাপ্তাহিক চলন্তিকার মাধ্যম দিয়ে সে প্রথম সাংবাদিকতাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে লাগলেন। কিন্তু তার মানে আর একটা ইস্যু দেখা দিল, সাপ্তাহিক চলন্তিকার একটা অফিস ঘর ছিল, টিন শেড। তো সেখানে মাঝে মাঝে উনি ওই লোকজন নিয়ে বসতেন। তো হঠাৎ একদিন আমাকে বললো যে আমরা একটা আসর করতে যাচ্ছি, তুমি কি থাকবে? আমি কিসের আসর হবে? যে আমরা চলন্তিকার একটা সাহিত্য আসর করবো। এটা তো একটা ঝুঁকিপূর্ণ কাজ, তিনি একটা সাহিত্যিক কারা তারা, আমার তো চোখে বাঁধে না। তো সে বলে না, আমরা তৈরি করবো, সাহিত্যিক সৃষ্টি হবে। এবং এই পর্যায়ে একদিন আমি শুক্রবার মনে পড়ে, আমি দিনটা বলতে পারবো না, মানে তারিখটা, উনি একটা আসর ডাকলেন শুক্রবার দিন বিকালে। ওই সাহিত্য চলন্তিকার অফিস, যেটা টিন শেড একটা ঘর ছিল ওর ভিতরে। তখনকার দিনে ততটা ফার্নিচার ছিল না, ফ্যান ছিল না, আধুনিক কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু দেখা গেল বিকাল হতে হতে অনেক ছেলেপেলে এসে হাজির হয়ে গেল। আমার মনে হয় যে আমাদের স্যার বিএম রেজাউল করিম, তিনিও মনে এক সময় তো এর মধ্যে এসে গেলেন। আমি ঠিক তারিখটা বলতে পারবো না। স্যারকে আমি দেখলাম কবিতা নিয়ে এসে উপস্থিত হতে থাকলেন। এইভাবে আমি গ্রামে গঞ্জে ওনার বিভিন্ন পাড়া মহল্লার থেকে যারা একটু লেখালেখি করার অভ্যাস আছে তারা আসতে লাগলো এবং তারা নিয়মিত হয়ে গেল। প্রত্যেক শুক্রবার প্রথম দিকে হতো না, প্রথম দিকে পাক্ষিকভাবে হতো, প্রত্যেক 15 দিন পর পর। এবং সেই 15 দিনের জন্য আমরা অপেক্ষা করতাম। ঠিক 15 দিনের মাথায় যে শুক্রবার আসতো, ঠিক সকাল থেকে একটা ঝাড়পোছ, একটা প্রস্তুতি, চেয়ার টেবিল সাজানো বা লোকজনকে বসতে দেওয়া। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, খুব নিঃস্বার্থভাবে লোকরা আসতো। এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাপনা ছিল না। কিন্তু দেখা যেত
তারা এক একটা লোক এসে বসেই আছে, তাদের লেখা নিয়ে তারা কিছুটা এই লেখাগুলো পাঠ করে শোনাবে। বিশেষ করে কবিতা, গদ্য, পদ্য, বিভিন্ন ধরনের লেখা তারা আনতো, প্রবন্ধ নিয়ে আসতো। তো আমাদের ওখানে আমি লক্ষ্য করতাম যে আমার ভাই একটা টাইম লিমিট করে দিত যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। একজনের তো কবিতা বিরাট একটা লেখে নিয়ে আসছে, একজনের তো প্রবন্ধ লিখে আসছে, তার তো পড়তে পড়তে সময় এটা করতে না, বলতে ঠিক আছে সবাই আসো, কিছু কিছু পড়ে দেখাও আর কিছু কিছু থাক। এভাবে উনি সাহিত্য জগতে যারা আসছে তাদেরকে সৃষ্টি করেছেন। এবং আমার মনে আছে এক পর্যায়ে এত বড় হয়ে গেল এই এই আসরটা, তো উনি একটা করলেন যে আমরা একটা অনুষ্ঠান করব, এই যারা আসছে তাদেরকে দাওয়াত দেব। তো আমার মনে আছে যে মোহাম্মদ আলী আখন একসময় ডিসি ছিলেন, তো তিনিও খুব সাহিত্যবাদী যদি লোক ছিলেন। তো ওনার সাথে মানে আমার বড় ভাইয়ের কিরাম পরিচয় জানি না, যে একদিন আমাকে বললো যে এখানে আমরা একটা বড় অনুষ্ঠান করছি, দুপুরে খিচুড়ি খাওয়ানো হবে এবং সারা ঝিনাইদহ যা যে এখানে আছে সবার দাওয়াত দিয়েছে। এবং আমাদের পিছনে একটা বড় একটা হল রুম মতো ছিল ওই সময়, এখনও আছে। তো ওইখানে উনি পরিষ্কার করে ব্যবস্থাপনা সাজিয়ে গুছিয়ে কিছু ব্যবস্থা করলেন। ঠিক 10টার দিকে দেখা গেল যে লোকজন আসতে শুরু করেছে। তো আমরা ভাবছিলাম যে এই অনুষ্ঠানটা ঠিক সাকসেসফুল হবে কিনা, একটু আশঙ্কা ছিল আমার কাছে মনে। তো দেখলাম 12টার পরে মোহাম্মদ আলী আখন সাহেবের স্ত্রী উনি ওনার গ্রুপ নিয়ে চলে আসছেন অনুষ্ঠানে। উনি আমার ডিসি স্যার ব্যস্ত ছিলেন, ওনাকে পাঠিয়েছেন। তো উনি আসলেন, যেহেতু একজন জেলা প্রশাসকের স্ত্রী, সেভাবে উনি সমাদৃত হলেন এবং উনি অনুষ্ঠানে যোগদান করলেন। করে উনি ওনার সাথে যারা ছিল তারা অনেকে কবিতা, গল্প যাই আনুক না কেন তারা সেগুলো পাঠ করলো এবং এই করতে করতে বেলা 2টো বেজে গেল। তো কী আছে, তো সবাই ধরলো যে ম্যাডাম আপনি একটু খাওয়া দাওয়া করেন আমাদের সাথে। তো উনি বলেন ঠিক আছে, কী অ্যারেঞ্জমেন্ট, খিচুড়ি আছে, সাদা খিচুড়ি, ওখানে কোনো আর কিছু নাই, জাস্ট আলু টালু দিয়ে একটা সাধারণ মানে খিচুড়ি। তো উনি আমাদের বাসায় আসলেন, এসে ওনার সাথে যারা ছিল, ম্যাজিস্ট্রেটরা ছিল এবং অন্য যারা ছিল সবাই একসাথে বসে, পুলিশরা ছিল, একসাথে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে আমরা দ্বিতীয় অধিবেশনে বসলাম। এইভাবে আস্তে 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 সমাপনী অনুষ্ঠান শেষ হলো। তা আমার মনে পড়ে যে এর মাধ্যমে আমার বড় ভাই শেখ মিজানুর রহমান, যাকে অনেকে শেখ মিজান বলে, কেউ মিজান ভাই বলতো, তার একটা মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো যে না, এই সাহিত্য প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখা যেতে পারে, যেহেতু লোকের মধ্যে একটা ইচ্ছা আছে যে এইগুলো তারা এখানে আসবে, কবিতা পাঠ করবে, বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হবে, বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়ে পড়বে। তখন উনি বড় পরিসরে চিন্তা করতে লাগলেন। তো সাহিত্য পরিষদের চরম থেকে সাহিত্য পরিষদের যে অনুষ্ঠানগুলোতে যারা অংশগ্রহণ করছিল, সেই অনুষ্ঠানগুলো যাতে আরও বড় পরিসরে ছড়ায় পারে, প্রশাসনিক পর্যায়ে যাতে এর সাথে জড়িত হতে পারে, তখন সাহিত্য পরিষদ গঠনের একটা চিন্তাভাবনা তার মাথায় আসলো। আমার খুব তারিখটা মনে নেই, তবে 1911 সালে কি দিকে হয়তো হবে, 17ই জুলাই আত্মপ্রকাশ করলো ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদ। তো ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের কর্ণধার কে হবে? তো আমার ভাই একটা কথা আমাকে একদিন বলছিলেন যে এটাকে আমি প্রশাসনিক পর্যায়ে নিয়ে যাব, যাতে যারা আসবে তারা যেন অসহায় বোধ না করে। তো এইভাবে একদিন আমাকে বললো যে আমাদের অনুষ্ঠান হবে, প্রায় সবসময় হবে না, তো প্রয়োজনে আমরা ডিসির যে কনফারেন্স রুম আছে আমরা সেটা ব্যবহার করব। তো অনেক ডিসি সাহেবরা এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে, সভাপতি হিসেবে থেকে গেছেন এবং কেউ না বলেনি যে না আমার এখানে কনফারেন্সের জায়গা হবে না, আপনার বাইরে করেন, অথবা আপনারা বাইরে করলে আমি সেখানে যাব, তা না, প্রত্যেকে আনন্দ করে উৎসাহ দিয়ে তাকে ডেকে নিয়েছে, ঠিক আছে আপনার লোকজন নিয়ে আসেন, অথবা একটা দিন তো একসাথে কাটাই। এইটা আমার খুব ভালো লাগলো যে এই যে সংগঠক একজন, সে এইটাকে টেনে নিয়ে গেছে ওই পর্যায়ে। আবার দেখা গেছে যারা কবিতার বই প্রকাশ করছে, প্রবন্ধ প্রকাশ করছে, বইগুলো বিক্রি হচ্ছে না বা বইগুলো সেভাবে সেল হচ্ছে না, পাচ্ছে না, তখন উনি প্রকাশনা উৎসব শুরু করলো যে ঠিক আছে একটা অনুষ্ঠান হবে, প্রথমে প্রকাশনা, ডিসি সাহেব হাতে এক একটা করে দিচ্ছে, ছবি উঠতেছে, মোড়ক উন্মোচন চলছে। এটার পর্ব আর একটা স্টেপ উনি নিচ্ছিলেন, সেটাও আমার কিছুটা জানা, যে বইগুলো বিক্রি করে দেওয়া, একদম যে রেটে বইটার মোড়াতে লেখা সেই রেটে বিভিন্ন জেলা পরিষদ হোক, অন্য যেসব জায়গায় বইগুলো কেনে, যারা সাধারণত লাইব্রেরির বই কেনে, তাদের কাছে পুশিং করে করে
উনি চেষ্টা করতে লাগলেন যে এই বইগুলো বিক্রি হয়ে যাক, যাতে লেখকরা কিছু আর্থিক অনুদান পায় বা আর্থিক সহযোগিতা পায়। সেটা আমি লক্ষ্য করেছি। এইসব কাজে উনি এত বেশি ব্যস্ত হয়ে থাকতেন। আর সাংবাদিকতার ক্ষেত্রে তিনি ছিলেন যে তার নিজস্ব পত্রিকা ছিল, লেখালেখি চলতো। সংগঠক হিসেবে চিন্তা করেছিলেন, একবার উনি ভাবলেন যে ঝিনাইদহের বিভিন্ন নদী সিল্ড হয়ে যাচ্ছে, মানুষ বাদ দিয়ে দিয়ে মাছ ধরছে, বাদ দিয়ে দিয়ে নদীগুলোকে, উনি বলে আমি ঝিনাইদহকে এই নদী বাঁচানোর একটা আন্দোলন করব। কিছুদিন চিন্তাভাবনা মাথায় ছিল, সেটা খুব বেশি অগ্রসর হতে পারছেন কিনা আমার মনে নেই, তবে চেষ্টাটা ছিল। একসময় ঝিনাইদহের এসডিও ছিল ফয়জুল্লাহ সাহেব, মনে আছে আপনাদের অনেকেরই। উনি একবার ঝিনাইদহে আসলেন, বিকালে ওই অফিসার্স ক্লাবে ওখানে অনুষ্ঠান হলো। ফয়জুল্লাহ সাহেব আমার আব্বার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল ওই সময়কার, কারণ আমার আব্বা তখন প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, ফয়জুল্লাহ সাহেব তখন এই ছিলেন ঝিনাইদহের এসডিও ছিলেন। ফলে খুব ক্লোজ ছিলেন এবং আমার আব্বাকে শেখ সাহেবকে ডাকতেন। তো উনি ঝিনাইদহে এসে খোঁজ নিচ্ছেন যে শেখ সাহেবের কারা আছে। তো খুঁজে তো আমার দুই ভাইকে পাইছে আর কি। তো আমি তো প্রকাশ্যে খুব একটা আসতাম না। উনি আমার বড় ভাই যে ফয়জুল সাহেবের সাথে যোগাযোগ রাখ করলেন, বলে আমি বিকালে যাবো টেনিস ওই ক্লাবে, ওখানে তুমি আসো। তো আমার বড় ভাই ওখানে যে বক্তৃতায় একটা প্রস্তাব দিল যে ঝিনাইদহে একটি বৃদ্ধাশ্রম করা দরকার, যে বৃদ্ধাশ্রমদের জন্যই যে সুযোগ সুবিধা দরকার। তখন ফয়জুল সাহেব অবসরপ্রাপ্ত এবং বিভিন্ন প্রজেক্টে কাজ করেন। তো উনি উত্তরে বললেন যে বৃদ্ধাশ্রম তো একটা ব্যয়বহুল ব্যাপার, আর মিজান যেহেতু এটা প্রস্তাবনা দিয়েছে, এটা তো ওইখানে উপস্থিত সবাই সমর্থন করলো যে না, এটা হওয়া উচিত। তো মফস্বল শহর করা যাবে কি যাবে না, তবে ফয়জুল সাহেব একটা আশ্বাস দিয়ে গেছিলেন যে আমি ঢাকায় থাকা অবস্থায় যদি তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমি কিছু করতে পারলেই করে দেবো। দুর্ভাগ্য যে উনি এখান থেকে যাওয়ার বেশ কিছুদিন পরে উনি মারা যান, ফলে জিনিসটা থেমে যায় আর কি। তারপরে উনি আমার বড় ভাই চিন্তা করলো যে এটা তো এগোনো গেল না, তো কী করা যেতে পারে। তো ঝিনাইদহের নামকরণ ঝিনুক দাহ থেকে ঝিনুক থেকে দেওয়া, এরপরে উনি একটা গবেষণা লেখার চিন্তাভাবনা করলেন এবং সেই কারণে কিছু খাতাপত্র কিনছিলেন। পরবর্তী অগ্রসরটা আর বেশি দূর এগোয়নি, শারীরিক স্বাস্থ্যগত কারণে হোক আর যেভাবে হোক উনি কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন। তো হঠাৎ করে আমাদের ঝিনাইদহ জেলার আপনার এমপি মহোদয় জনাব নাসের সাহেব জাহিদি এবং তার আর এক পুত্র কায়ুম সাহেব জাহিদির স্মরণে একটি স্মারকগ্রন্থ বেরোবে। তো সেখানে একটা অনুরোধ আসছিল বিভিন্ন থেকে যে কিছু ভালো ভালো লেখকের লেখা দরকার, যারা তাকে চিনতেন। তো আপনি এটা জানেন কিনা জানি না, আমার বড় ভাই আর মোসামিয়া মানে আমাদের এমপি মহোদয়ের পিতা দুইজনই প্রেস ছিল আর কি। তার ফলে ওইখানে একটা ক্লোজ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণে আমার বড় ভাই বলল যে আমিও চাইছিলাম লিখতে, তারপরে না এক পরিবারতে দুটো লেখা তো দৃষ্টিকট, আমি বলি তুমি লেখো। তো তার একটা লেখা এখানে প্রকাশিত, এই বইটি প্রকাশিত হয়েছিল এবং সেখানে তিনি মোসামিয়া সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা লিখছেন। আমি সে তাকে প্রশ্ন করা ভালো, মানে এটা একঘেয়েমি হয়ে যায়। আচ্ছা, গ্যাপ দিয়ে আচ্ছা আমি শেষ করি। এখানে উনি লিখছিলেন কীর্তিমান মোহাম্মদ জাহিদ হোসেন মোসা, শুদ্ধতার প্রতীক শেখ মিজানুর রহমান। তো এখানে উনি অনেক কথা লিখছেন তার সম্পর্কে এবং তিনি যতটুকু জানতেন তাই লিখছেন। মুসা মিয়ার সেই মানুষটি যার জীবনে খুব ব্রত ছিল সুচারুরূপে কর্ম সম্পাদন করা। তিনি কর্মজীবনের যে আলেখ্য রেখে গেছেন তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এরকম অনেক অনেক কথা উনি লিখছেন। আশা করি এইগুলো যারা পড়েছেন, আমি কথা শেষ করব। শেষ করার আগে তার একটা কবিতা, আন্তর্জাতিক সাহিত্য উৎসব 1916 সালে প্রকাশিত হয়েছিল সন্ধান একটা বইতে। তিনি আমার বড় ভাই শেখ মিজান একটি কবিতা লিখে গেছিলেন সেই সংকলনে। তিনি লিখছিলেন ভাববো না আর, কবিতার হেডলাইন ভাববো না আর, তোমার দেহ জীর্ণ এখন অস্ত বেলার রবির মতো, যতই দেখি তোমার ছবি স্মৃতির সমুদ্রে ভাসি তত। যৌবনে সেই দিনগুলিতে ছন্ন ছাড়া জীবন ছিল মোদের, হারিয়ে গেল ঝড়ো বাতাসে তোমার আমার ভুলের কারণে। ভাববো না আর অতীত নিয়ে শেষ বেলা এই ক্ষণে, না পার হিসাব মেলাতে পাবো না আর কষ্ট মনে। আমার বক্তব্য এখানে শেষ। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম
মরহুম শেখ মিজানুর রহমানের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে তিনি ছোটবেলা থেকেই লেখক হিসেবে যেভাবে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়েছেন এবং পরবর্তীতে তিনি ঝিনাইদহের একজন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক এবং সংগঠক হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছেন, সেই ইতিহাস আমরা জানছিলাম তার কনিষ্ঠ সহোদর শেখ ওয়াসিকুর রহমানের কাছ থেকে। আমরা আরও জানা অজানা নানান কথা তার কাছ থেকে জানব। এবারে আমরা তার অন্যতম সৃষ্টিশীল সংগঠন চলন্তিকা সাহিত্য আসর, সেই 1986 সালের সংগঠনের শুরুর দিকে যিনি সবসময় তার সাথে থাকতেন, চলচ্চিত্র সাহিত্য আসরে উপস্থিত থাকতেন, তার লেখা এবং তার বিভিন্ন কর্মকাণ্ড চলন্তিকা পত্রিকার মাধ্যমে প্রকাশিত হলে যে উচ্ছ্বাস তিনি উচ্ছ্বসিত হতেন, আর সেরকমই একজন আমাদের সবার পরিচিত অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর বি.এম. রেজাউল করিম স্যারের কাছ থেকে জানতে চাইব সেই সময়কার দিনগুলোর কথা যদি একটু বলতে চাই, চলন্তিকা সাহিত্য আসর সেই সময়। এই 3 দিনের ব্যবধানে আজ আমাকে বলতে হচ্ছে মরহুম শেখ মিজানুর রহমান। তো আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমার সহ আলোচক দুজন এবং সঞ্চালক, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি এই প্রসঙ্গেই 2-4টি কথা এবং স্মৃতিচারণ এটি আমি করব। তো আমি আগেই বলে রাখি যে শেখ মিজানুর রহমানের কনিষ্ঠ ভাই তিনি যেভাবে বললেন যে তাকে অনেকেই শেখ মিজান বলতো, শেখ মিজানুর রহমান বলতো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি বলতাম মিজান মামা। তার কারণ ছিল এই যে আমার বন্ধু শেখ সেলিম, আমি ঠিক জানি না সে কেন মিজান মামাকে মামা বলে ডাকতেন। তো ওর সূত্র ধরেই, ওর মাধ্যমেই মিজান মামার সঙ্গে আমার পরিচয় হয়। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো ছুটিতে ঝিনাইদহে আসতাম, বাসায় আসতাম। তো আসলে মানে এটাই তো আসলে আমার বলা যায় যে স্বাভাবিকতা ছিল যে আমি যেহেতু বাংলার ছাত্র ছিলাম, বিশ্ববিদ্যালয়ে এই জগতের সঙ্গেই আমার আসলে উঠা বসা চলাফেরা। তো ঝিনাইদহে আসলেও সেই একই ঘটনা ঘটতো, বিশেষ করে সাংবাদিক সাহিত্যিক যারা, তাদের সঙ্গে আমার মেলামেশা হতো। আর সেলিম যেহেতু গোড়া থেকেই সাংবাদিকতা করতো, ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। তো ওর মাধ্যমেই একদিন আমি মিজান মামার বাসায় যাই। বাসায় যেয়ে সেখানে তার সঙ্গে আমার পরিচয় হয়। তিনি সাংবাদিক শেখ মিজান, লেখালেখি করেন, সাহিত্য চর্চা করেন, সংগঠক, এই বিষয়গুলো আমি প্রথম দিনেই জেনে যাই। তো তিনি আমাকে বললেন যে আমাকে কেন জানিস বরাবরই তিনি আপনিই বলতেন, যদিও আমি তার ভাগ্নি হয়ে গেলাম, কিন্তু উনি কখনোই আমি জোর করেও তাকে আর তুমি বলাতে পারিনি। তো উনি আমাকে বললেন যে আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে থাকেন, তা ওখান থেকে ওখানকার অভিজ্ঞতা যেগুলো সেগুলো আপনি একটু লিখে পাঠাবেন আমাদের কাছে, আমরা সাপ্তাহিক চলন থেকে এগুলো ছাপব। তো আমি তার কথা অনুযায়ী এবং সেলিমের একটু অনুরোধও ছিল, এই দুজন মিলে কেন জানে তাদের মধ্যে আমাকে নিয়ে একটু আগ্রহ ছিল যে আমি যেন সাংবাদিক হই। তো সেলিম আমাকে এরকম করে হাতে কলমে শেখানোরও চেষ্টা করেছে কিভাবে ইন্ট্রো লিখতে হয়, কিভাবে তার সমাপ্তিটা কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো ওরা তো ট্রেনিং করেছে, সেই ট্রেনিংয়ের অংশ আমাকেও ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছে। তো যাই হোক, আমি এই ব্যাপারে আসলে আর এগোতে পারিনি। তো আমি বিশ্ববিদ্যালয়ে যে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিঠি এই শিরোনামে লেখা শুরু করলাম, সিরিয়াল ধরে একদম। সে সিরিয়ালটা হলো এরকম, আমার যতদূর মনে আছে, সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছে, সেখানে কিছু অনিয়ম, কিছু ঝামেলা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় পতাকা, জাতীয় পতাকা উত্তোলিত হয়নি, কিন্তু অনুষ্ঠান কবুতর উড়িয়ে দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এই বিষয়টা আমার খুব নজরে পড়ে এবং তখন এইটার প্রতিবাদও হয়, ছাত্ররা তার প্রতিবাদ করে। এইটা নিয়েই আমি লেখা শুরু করলাম এবং সেটি চলন্তিকায় পাঠানো মানে কি, তখন তো ডাকে পাঠাতে হতো। তো যা হোক, কোনো এক রবিবার
চলন্তিকার কিন্তু এইগুলো রবিবার বের হতো, আপনারা দেখবেন যে সবগুলোতে রবিবার দেওয়া আছে। তা রবিবার একটি সংখ্যায় এটি বেরোলো। তারপরে লিখলাম যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কেমন খাবার দেওয়া হয়, বিশেষ করে ডালের ভেতরে ডাল কতটুকু থাকে আর পানি কতটুকু থাকে, এসব নিয়ে লিখলাম। তারপরে বিভিন্ন সাহিত্য সভা হয়, সেই সভাগুলোর বর্ণনা দিয়ে লেখা শুরু করলাম। তো এমনি করে আমার ঠিক মনে নেই, তবে বেশ কয়েক কিস্তি আমি এরকম লিখেছিলাম। তো একবার আসলে মিজান মামা আমাকে বললেন যে এ তো একঘেয়ে হয়ে যাচ্ছে, অন্যভাবে কিছু লেখা যায় কিনা। পরে আমি যেহেতু সাহিত্যের ছাত্র, তো সঙ্গত কারণেই তখন লিখলাম যেমন প্রসঙ্গ কবিতা, আমার এই শিরোনামগুলো মনে আছে, প্রসঙ্গ কবিতা, প্রসঙ্গ নাটক, এরকম করে করে সেটাও এক ধরনের সিরিয়াল, সেগুলো তখন লিখলাম। তো এগুলো ছাপা হচ্ছে, খুব আনন্দিত হচ্ছে, কেননা ওই বয়সে আমার মনে হয় যে আমার জীবনের প্রথম কবিতাও এই চলন্তিকাতেই আমার বের হয়। তো একটি কিশোরীর পুনর্জন্ম বা এই রকম মনে হয় কবিতাটির নাম হতে পারে। তো যা হোক, এইভাবে লিখছি। তারপরে লেখার সংখ্যা আমি এখন ঠিক বলতে পারবো না, তবে অনেকগুলোই হবে। তারপরে ঝিনাইদহে আসলাম, আসার পরে এরকম করে উনি বললেন যে আমরা একটি সাহিত্য সভা এখানে করতে পারি। তা আপনি যেটা বলছিলেন যে ওইটাকে আসলে পত্রিকাটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে সাহিত্য সভাটা শুরু হয়। তো ওইটাই প্রথম সভা কিনা আমার ঠিক মনে নেই। আপনি যেভাবে বললেন, আমি প্রথম সভায় ছিলাম কিনা আমি শিওর না। তো যা হোক, সেটাতেও কিন্তু আমি দেখেছি যে ঝিনাইদহের যারা সেই সময়ের লিখিয়ে যারা, তারা অধিকাংশই ছিলেন। তরুণদের মধ্যে আমার অনেকের কথাই মনে করে আজকে যারা এখন বড় হয়েছে, বিশেষ করে আমাদের টোকন ঠাকুর, নির্লিপ্ত নয়ন, এরা তো ঢাকায় এখন অনেক বড় সাহিত্যিক, তারা লেখালেখি করেন। তো পাশাপাশি হাসি মাহমুদ মিলন, মনিরুজ্জামান পলাশ, এরা কিন্তু তখন এখানে আসা যাওয়া করতেন। এরা তখন একেবারেই তরুণ। আর নির্লিপ্ত নয়ন তো তখন খুবই বাচ্চা ছেলে, ও অবশ্য কিছুদিন পরে আসে, ষষ্ঠ শ্রেণীতে পড়তেন। হ্যাঁ, ও বেশ ছোট। তো একদিন মজার ব্যাপার হলো যে একদিন সভাপতিত্ব করছে নির্লিপ্ত নয়ন। তা আমি মিজান মামাকে জিজ্ঞেস করছি যে সচরাচর তো সবসময় সিনিয়র যারা তারা এটা করে। খায়রুল বাশার সাহেব এখানে আসতেন, আমাদের মডার্ন রিসার্চের, এমনকি আমাদের মনোয়ারা খাতুন আপাজি তিনি আসতেন, আমাদের খন্দকার হোসনেরা খন্দকার তিনি আসতেন, এই জাতীয় অনেক সিনিয়র মানুষ। এবং ডাক্তার এস.কে. মুখার্জি, তাকেও আমি ওখানে দেখেছি। তো এত বয়সী মানুষ থাকতে নয়ন একদম ছোট। তো মামা একটা খুব গুরুত্বপূর্ণ কথা তখন বললেন যে দেখেন, সবসময় তো বড়রা সভাপতিত্ব করেই, এটা করলে ও খুব উচ্ছ্বসিত হবে এবং ও আনন্দিত হবে, ওর আগ্রহ বাড়বে, এবং হলেও তাই। এবং সে কিন্তু এখন আমাদের গর্ব, এবং আমি মনে করি যে যারা লেখালেখি করছে তাদের সে এখন মানে পথ দেখাতে পারে, এই নতুন লিখিয়ে যারা। তবে আমি ঝিনাইদহ প্রেস ক্লাবও চিনেছি কিন্তু মিজান মামার মাধ্যমে। প্রেস ক্লাব যে ওই সিনেমা হলের ওই জায়গায় ছোট্ট একটা ঘরের ভেতরে ছিল, এটা সত্যি সত্যি আমি জানতাম না। তারপরে উনি আমাকে একদিন নিয়ে গেলেন প্রেস ক্লাবে, যেয়ে দেখি যে সেখানে একটা ছবি দেয়া আছে শেখ হাবিবুর রহমান। তো শেখ হাবিবুর রহমান যে তার বাবা, তারপর উনি পরিচয় করে দিলেন, উনি সভাপতি। পরে যা হোক, ওখানে আমার এই যে আমাদের মিজানুর রহমান বাবুল, এদের সঙ্গে আমার পরিচয় হয়। তো সব মিলিয়ে আমার বলা যেতে পারে যে ঝিনাইদহের যে লেখালেখি, সাংবাদিকতা, এই সমস্ত যে মানুষ যারা যুক্ত এর সঙ্গে, তাদের সবার সঙ্গে আমার পরিচয় হয় কিন্তু বেসিক্যালি মিজান মামার মাধ্যমে। এবং সেটা এই চলন্তিকা ছিল বলে এটা হয়েছে। চলন্তিকার অনেক ভূমিকার কথা হয়তো আমি বলতে পারবো, কিন্তু ঘটনা হলো এটা তো লিমিটেড একটা সময়ের মধ্যে শেষ করতে হবে। সেই সাথে একটু জানতে চাই যে সেই সময় পত্রিকায় আপনার লেখাগুলো প্রকাশ হলে কেমন লাগতো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় হ্যাঁ, থেকে? সেটা তো খুবই, এর থেকে আনন্দের আর কিছু হয় না। মানে পরিণত বয়সে বা প্রথম সন্তান জন্মদানের
বা সে আলোর মুখ দেখলে যেমন হয়, আমার কাছে মনে হয় যেন আসলে ওই রকমই, যে পত্রিকায় যখন একটা লেখা ছাপা হয়, তো সেই আনন্দ তো ছিলই। আর সবচেয়ে ভালো ছিল যে সব মনে হয় যেন আমি সব মানুষ থেকে আলাদা হয়ে যাচ্ছি। আলাদা হয়ে যাচ্ছে এই অর্থে যে তাদের থেকে মনে হয় আমার একটা কোয়ালিটি ডেভেলপ করছে। এইটা কিন্তু আলাদা মজার ব্যাপার। তো যা হোক, আমার বন্ধুবান্ধব যারা ছিল তারা হয়তো কেউ কেউ লেখে, কিন্তু সবাই তো লেখে না। লেখাপড়া করে হয়তো তারা কেউ কেউ ভালো জায়গায় গেছে, সবই ঠিক আছে, কিন্তু লেখালেখির আনন্দ আসলে ওই ভালো জায়গার থেকে কোনো অংশে কম তো নয়, বরং আরও বেশি। তো সেটা একটা ব্যাপার ছিল। আর সেই ক্ষেত্রেও আমি বলবো যে সেই আনন্দটাও দিয়েছেন আসলে কিন্তু মিজান ভাই, এই জন্য তার কাছে আমি এত বেশি ঋণী। হ্যাঁ, সাহিত্য সাধনার শুরুটা চলন্তিকা সাহিত্য আসর থেকে। হ্যাঁ, আমার শুরুটা সেখান থেকেই। আমি তো একদম মানে এ কথা কি বলে নির্মোহভাবে বলবো যে সেটা আমার ওখান থেকেই শুরু। আর যদি চলন্তিকা না থাকতো তাহলে কি করতাম সেটা ভিন্ন কথা। চলন্তিকা ছিল বলে আমি আলী হাবিবের বাসায় যেতাম, সেখানেও সাহিত্য সভা হতো। আলী হাবিব তো এখন প্রতিষ্ঠিত সাহিত্যিক এবং সাংবাদিক। উনি ওয়াহিদ হোসেন রাজা, উনি এখন আমেরিকাতে সম্ভবত থাকেন। উনি আবার তুষার প্রকাশনীতে মাঝে মধ্যে ব্যবস্থা করতেন বসার জন্যে। এটা সেটা বেজ কিন্তু আসলে ওই চলন্তিকা থেকেই ডেকে এক শুক্রবার এখানে হতো, পরবর্তীতে যেটা হলো অন্য শুক্রবার আবার আমরা ওখানে বসতাম, এই মানুষগুলোই। তো তখন একটা আলাদা আবহ ছিল। আর আপনি যেটা বললেন যে ঘর ভালো হতে হবে, এই যে এখন আমরা মনে করছি যে এসি ভালো না হলে হচ্ছে না ইত্যাদি, এগুলো তো ঘেমে একদম আমরা মানে গোসল করে ফেলেছি। ওই সাহিত্য সভা হচ্ছে, হাত পাখা পর্যন্ত নেই, কিন্তু আমরা কেউ তখন কিন্তু উঠছি না, কারণ এক ধরনের মোহ আসলে তখন কাজ করতো। তো সেইটা শুধু যে আমরা কম বয়সী আমাদেরই করতো তা না। খায়রুল বাশারের মতো মানুষ তখন একটা, উনি ঝিনাইদহের প্রথম একটা কোম্পানির মালিক, উনি ওষুধ কোম্পানির মালিক। উনি এসে বসে আছেন সময় ক্ষেপণ করে, এবং সে কিন্তু হয়তো তার অফিসে গেলে যে সাজসজ্জাটা পান ওখানে তার কিছুই নেই, তারপরে ওখানে এসে বসে আছেন। তো এইগুলো এক ধরনের সাহিত্যের প্রতি প্রেম ছাড়া আর কিছু আমি এটাকে মনে করি না। তো সেই একটা সময় গেছে মিজান মামার সঙ্গে আমাদের, এবং সেটা আসলে ভুলতে পারি না। সেটা এত বেশি আমাকে টানে যে সত্যি কথা বলতে কি, যে মৃত্যুর দিন আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না, কিন্তু সারা রাত ধরে কিন্তু এই স্মৃতিগুলোই আমাকে তাড়িয়ে ফিরেছে। আমার ঘুমাতে হয়েছে কিন্তু সকালবেলা এসে, কেননা এইটা মানুষের নিজেকে আসলে গড়বার ক্ষেত্রে যে ভিত্তি, এটা কিন্তু সেই ভিত্তিই ছিল আমার। এই জন্য তার কাছে আমি ঋণী, এবং আমি মনে করি যে তিনি যে মারা গেছেন আসলে তার কীর্তিকর্মই ঝিনাইদহে এটা আমাদেরকে আসলে বাঁচিয়ে রাখবে। ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের কথা যে বলছিলেন, সাহিত্যিক যে আসর বসতো, সেখানে আমি শুনেছি যে নবীন, প্রবীণ এবং শিশু সকলেরই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সেখানে এরকম ছিল, আমাদের সঙ্গে দুটো মেয়ে ছিল, এক শিউলি শিল্পী, ওরা দুই বোন। তাদের আবার বিয়ে হয়েছে এস এম রাজ্জাকের সঙ্গে, ও এখন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চাকরি করে। আর ওরা সম্ভবত শিক্ষকতা করে, ওদের খোঁজখবর আমি কম বেশি জানি। আজকেও আমার রাজ্জাকের সঙ্গে কথা হয়েছে। সেটা হলো শিল্পী এবং শিউলি, এই দুটোর নাম আমার তখনও ভুল হয়ে যেত, এখনও হচ্ছে। তো এই ছোট যেটা সেটা এবং নয়ন, এরা কিন্তু প্রায় একই বয়স, তাই না? তো নয়ন একটু পরে এসেছে, ওরা একটু আগে এসেছে। ওরা কিন্তু বেসিক্যালি সম্ভবত ওর বাবা এখানে চাকরি করতো, ঝিনাইদহের মেয়ে মনে হয় না। তো যা হোক, পরবর্তীতে ট্রান্সফার হয়ে যাওয়া বা ইত্যাদি সব হওয়ার কারণে ওরা এখান থেকে চলে গেছে। কিন্তু রাজ্জাকের সঙ্গে বিয়ে হয়েছে ওই বড় মেয়েটার, যে কারণে আমরা বলতেই পারি যে সে এখন আমাদের খাতায় নাম লিখিয়েছে আর কি। তো এরা তখন লেখালেখি করতো। তা এই বাচ্চাদের সঙ্গে আমাদের বলরাম শর্মা নায়ক, ওই আপনাদের বাসার পাশেই, তাই না, উনিও আসতেন। উনি গান লিখতেন, কবিতা পাঠ করতেন, এবং আধ্যাত্মিক বিষয়গুলো উনি বলতেন। তো এই বাচ্চাদের, আমরা তো তখন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, এক ধরনের বলা যায় যে কিছুটা হলেও বুঝসুঝ হয়েছে, কিন্তু ওরা তো স্কুলে পড়তো।
তো ওরা এইগুলো এনজয় করতো, ওরা এসে বসে থাকতো। আজকের দিনে কি এটা সম্ভব যে ওই স্কুলে, গার্লস স্কুলে পড়া বা বয়েজ স্কুলে পড়া বাচ্চাদের ডেকে নিয়ে এসে যদি এরকম বলরাম শর্মার মতো একজন মানুষের দিয়ে গান গাওয়ানো হয়, আমি নিশ্চিত যে তারা ওখানে বসবে না। কিন্তু ওরা বসে থাকতো, পিকনিক হতো ওই ইসের মাধ্যমে। আপনি বলেছেন আমরা পিকনিক করেছি ঢোল সমুদ্রে, যে আপনার মনে আছে যে ক্যাডেট কলেজের ভেতরে একজন লেফটেন্যান্ট কর্নেল তখন প্রিন্সিপাল ছিলেন, উনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। ক্যাডেট কলেজের ভেতরে কিন্তু নর্মালি এইভাবে কাউকে পিকনিক করতে দেয় না, একসাথে 4-5 জনই ঢুকতে দেয় না। সেখানে আমাদের একটা টিম নিয়ে ওখানে কিন্তু পিকনিক করার সুযোগ করে দিয়েছিলেন আমরা, জেলা প্রশাসকের বাসায়। হ্যাঁ, ওইখানেও পিকনিক করি। তো সেই সমস্ত বিষয়, সেই সমস্ত দিনগুলো আসলেই খুব, মানে এখন মনে উঠলে খুবই ভালো লাগে। আবার তারপরে আমরা এই যে বিভিন্ন সময় আমরা ঘুরতেও গেছি, ছোটোখাটো ট্যুর যেগুলো, সেই ট্যুরগুলো আমরা করেছি। একবার একটা মজার ঘটনা বলি, এটা আমি মানে নাম বলবো না। আমরা একটা পিকনিকে যাব এরকম সিদ্ধান্ত হলো। তা আগের দিন বিকালবেলা আমাদের আয়োজন চলছে সব কিছু। তো একজন জনপ্রতিনিধি উনি বললেন যে আমি তোমাদের যে আয়োজন হয়েছে এর সঙ্গে আমি তোমাদের একটা দই খাওয়ার ব্যবস্থা করে দেবো। তা ঠিক আছে, আমরা খুব খুশি হলাম। আমাদের আয়োজন খুবই মানে সংক্ষিপ্ত ছিল, সেখানে আসলে দইয়ের আয়োজন ছিল না। তো উনি এটা বললেন, আমরা খুব খুশি হলাম। পরদিন যখন হচ্ছে তখন যে দেখি যে উনি নেই, কোথায় গেছেন? তো বলল যে পাখি শিকার করতে গেছে। আমাদের কিন্তু মাথায় আগুন ধরে গেল যে পাখি শিকার করবে আর সাহিত্য চর্চা করবে, একসঙ্গে দুটো যায় না। তাহলে ঠিক আছে, উনি থাকলে আমরা থাকবো না, উনি কেন পাখি শিকার করতে গেলেন? তারপর একটা পর্যায়ে যখন উনি আসার পরে মিজান মামা যে তো খুব করে বললেন যে দেখেন এই তো ঘটনা ঘটে গেছে, এরা তো সব খেপে গেছে। তো উনি এটাই কিন্তু আসলে জনপ্রতিনিধি। উনি এসে, আমরা কত ছোট, তা উনি এসে আমাদের কাছে সরি বললেন যে এটা আমি বুঝতে পারিনি, এটা তো আমার এক ধরনের ইয়ে ছিল, শখ, আমি এগুলো করি মাঝে মধ্যে যাই, তো তোমরা যে এইভাবে রিয়্যাক্ট করবে এটা আমি জানতে পারিনি। তো যা হোক, তোমাদের ধন্যবাদ, আমি যা করেছি, আমি আর জীবনে এই কাজ করব না। উনি কিন্তু আমাদের কাছে সরি করলেন। তো যা হোক, এই ঘটনা একটা উল্লেখযোগ্য ঘটনা ওই দিনের জন্যে। এবং আমি অনেক জায়গায় এই গল্প করেছি যে সাহিত্যিকরা অনেক বেশি সাবমিসিভ হবে, মানবিক হবে, প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা থাকবে, প্রকৃতির কোনো বৈষম্য তৈরি হয় এরকম কোনো কিছু করবেন না। এটাই তো আমাদের এক ধরনের মটো বলা যায়। তো সেটা উনি ব্রেক করলেন কেন? তো যা হোক, তারপরও আমাদের একটা সুন্দর পিকনিক হলো, আমরা সেখান থেকে ঘুরে আসলাম। অনেক কথা, এই শেষ এসে যেটা হলো, এসে কেসি কলেজের ভেতরে মিজান মামা কয়েকদিন তার কাজে বা বেড়াতে কিভাবে গেছেন জানি না, তো আমি এই কলেজে আসার পরে কিছু নতুন করে ফুল গাছ টাছ লাগিয়েছি, ওনার খুব পছন্দ হয়েছে। তো উনি যে আমার রুমে যে বলছেন যে আপনার এত সুন্দর ফুল বাগান, এত ফুল ফুটেছে, এই জায়গায় আমি একটা সাহিত্য সভা করব, চলন্তিকার মতো করে একটা সাহিত্য সভা হবে। কিসের? জেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে এটা আমি করতে চাই। তা আমি বললাম মোস্ট ওয়েলকাম, আসেন আপনি। তো তারপরে কিভাবে এটা করা যেতে পারে, তো বিকালবেলা যেহেতু হবে, তা আমি দেখলাম যে ফুল বাগানটাও কাজে লাগাতে হবে, সূর্যের আলো শেষের দিকে আসবে, এটা ঘরের ভিতরে করা যাবে না, একটা হল রুমে হয়তো করলে করা যেত, কিন্তু টোটাল ফুল বাগানটা যাতে তারা উপভোগ করতে পারে, এরকম করে মেন গেটের সাথে ইয়ে দিয়ে, আপনি ছিলেন কিনা, সেখানে ব্যানার দিয়ে আমরা এই প্রোগ্রাম করলাম একদম খোলা জায়গায়। এবং আমার কাছে মনে হলো যেন একটা ব্যতিক্রম জায়গা হিসেবে এটা তৈরি হলো এবং সুন্দর আলোচনা সভা হলো, মিটিং হলো। পরে আমরা ঘরের ভিতরে যে গল্প সল্প করলাম সেটা ভিন্ন। তো যা হোক, তার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু এই রকমই ছিল। কিন্তু যেহেতু চাকরি সূত্রে বিভিন্ন সময় আমি সরকারি চাকরির কারণে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, এই কন্টিনিউশনটা আমি কখনোই রাখতে পারিনি। তা রাখতে পারলে হয়তো আমার সমৃদ্ধ হওয়ার আরও। আমি একটু সংযুক্ত করি। আপনার যখন বিদায়বেলা প্রিন্সিপাল হিসেবে অবশ্যই যাওয়ার কথা, সেই সময় একদিন আমার ভাই বললেন যে স্যার তো চলে যাচ্ছে, তো চলো আমরা দেখা করে আসি।
তা আমি বললাম যে স্যারের সাথে ওয়ার্কিং পিরিয়ডে উনি ফ্রি থাকবেন কি না, কিন্তু না সেটা আমি ব্যবস্থা করব। পরে আমি আর ভাই বেরোলাম, পথে শেখ সেলিম সে সাথে দেখা হলো এবং সেও ছিল এবং আরও এটা ছিলাম টুকু ভাই ছিল, ও ছিল। তা আমরা 4 জন গেলাম, আপনি তখন চেয়ারে। তো আমরা সবাই আপনার সাথে কথা বললাম, আপনিও খানিকটা বললেন যে আমার তো মেয়াদ শেষ। তখন আমরা একটা গ্রুপ ছবি তুললাম আপনার সাথে, সে ছবিগুলো আমাদের কাছে আছে। এবং আমার বড় ভাই বললেন যে স্যার যে চলে গেলেন, এই যে গ্যাপটা হয়ে গেল, আমরা কীভাবে এখানে আর আসবো। তাই বলে সেটা সময়ের সাথে সাথে সেটা বোঝা যাবে আর কি। তো সেটা আমার এখন খুব মনে পড়ছে। না ওই দিনে হ্যাঁ আমার মনে আছে যে তখন অলরেডি আমার ওই বিদায়ের অনুষ্ঠানগুলো শুরু হয়ে গেছে আর কি, ডিপার্টমেন্ট ওয়াইজ এগুলো হচ্ছে, সেই ফাঁকে আপনারা গেছিলেন একদিন। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আপনার কাছ থেকে আবারও শুনবো, আপনি বেশ সেই সময়কার সেই স্মৃতিতে ফিরে যেয়ে বলছিলেন সেই দিনগুলোর কথা। এবারে আমরা জানতে চাইবো এম.এ. কবির স্যার আপনার কাছ থেকে। আপনি তার দীর্ঘদিনের সহযোগী, তার কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেক সময় তার সাথে একসাথে কাটিয়েছেন, দীর্ঘদিনের জার্নি আপনাদের। তো প্রথমেই জানতে চাইবো যে একজন সাংবাদিক হিসেবে তার সাথে যে শুরুটা করা, এবং তিনিও যেহেতু সাংবাদিকতা পেশাতে শুরু করেছিলেন, তো তার সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই, সাংবাদিকতায় তার যে আশা, শুরুটার জার্নিটা। ধন্যবাদ আজকের এই আয়োজন, যেটি আমাদের মরহুম স্যার বলেছেন শেখ মিজানুর রহমান। আসলে ডক্টর বি.এম. রেজাউল করিম স্যার বলেছেন, শেখ মিজানুর রহমানের ছোট ভাই শেখ ওয়াসিকুর রহমান বলেছেন, ওনারা দুইজন বলেছেন, ওনাদের জার্নির কথা বলেছেন। মাঝে মাঝে বিরতিও ছিল, কিন্তু আমার জার্নিটা ছিল যে একেবারে এক নাগাড়ে, কখনোই আমি ঝিনাইদাও ছাড়িনি কিংবা বিচ্ছিন্নও হয়নি, বিরতিহীনভাবে একেবারে। এটা এমন অবস্থায় ছিল যে সাহিত্য আসর, সাংবাদিকতা এটা হয়তো বাইরে ছিল, কিন্তু আমি তার বাসায়, তার পারিবারিকভাবে এমনভাবে আমার একটা সম্পর্ক ছিল। ওই শেখ মিজান ভাইয়ের মা মানে আমার দেখলে তার হাসি খুশি কী পরিমাণ আমি অনুভব করেছি। তো সেটা অনেক সময় মিজান ভাই কথা শুনতেন না, তো আমার বলতে যে একটু বলো দিনই দেখি, শোনে নাকি, তোমার কথা শোনে নাকি দেখি, এরকম সম্পর্ক ছিল। যাই হোক, আমি একটা কবিতা পড়ে নিয়ে তারপরে কথাগুলো বলবো। কবিতাটি এরকম: দৈবাত আলাপন বুদবুদের মতো, সংক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত, কতিপয় নির্বাচিত শব্দের মধ্যেই সন্ধি, সেটাও তো কূটগন্ধি, আত্মকেন্দ্রিকতায় আকীর্ণ এবং অনিবার্য সংকীর্ণ, মৌনতা আর নীরবতার মধ্যেই গুঞ্জরণ, অতপর আপন বৃত্তেই অনুরণন, তদুপরি সীমাহীন বৈপরীত্য। তোমাকে অর্থ, ব্যাখ্যা ও টিকাসহ বুঝাতে চাইলাম আলো আধারের পার্থক্য, তুমি আধারকে গ্রহণ করলে, প্রেম ও প্রণয়ের পার্থক্য, তুমি প্রণয়কে গ্রহণ করলে, মাছি ও মৌমাছির পার্থক্য, তুমি মাছিকে গ্রহণ করলে, প্রাচ্য ও পাশ্চাত্যের পার্থক্য, তুমি পাশ্চাত্যকে গ্রহণ করলে, সভ্যতা ও অসভ্যতার পার্থক্য, তুমি অসভ্যতাকে গ্রহণ করলে, সুন্দর ও অসুন্দরের পার্থক্য, তুমি অসুন্দরকে গ্রহণ করলে, আমি যতটাই সপ্রতিভ, তুমি ততটাই বিপ্রতিভ, বন্ধুহীন সেতুর অর্থই অলিক, শুধুই কাল্পনিক, তবে থাক না এসব কৌণিক মনোযোগ, তবে থাক না এসব কৌণিক মাপযোগ, অতএব এখানেই হোক না সন্ধি বিচ্ছেদ, ভবিতব্যে যদি কেউ পারে লিখুক সে অতীতের শেষ পরিচ্ছেদ। আসলে শেখ মিজান, আমি তার সাথে দিনের বেলা, রাত্রের বেলা, রাত 12টা 1টা, তার খাবার দাবারেও তো কোনো ঠিক ঠিকানা ছিল না। আমরা ওই হাটের ভেতরে যে একটা দোকান ছিল, পাউরুটির দোকান, ওইখানে পাউরুটি আর চা খেয়ে মিজান ভাই বাড়ি ঢুকে যেত, আর আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যেতাম। এইরকম ছিল সম্পর্ক। যাই হোক, আসলে আজকের এই অনুষ্ঠানে যেটা অনেক তথ্য উঠে আসছে, আর শেখ মিজানের এই যে দীর্ঘ যে যাত্রার পথ, সেই পথের যে বিবরণ, সেটা আসলে সংক্ষিপ্ত এই সময়ের ভেতরে দেওয়া সম্ভব নয়।
আমি স্যার যেটা বলেছেন, তার ভাই যেটা বলেছেন, সেগুলো আমি আর পুনরাবৃত্তি করব না। শেখ মিজানুর রহমান ঝিনাইদহের সাংবাদিকতায় উনি একজন উজ্জ্বল নক্ষত্র। তো তার হাত দিয়ে অসংখ্য সাংবাদিক সাহিত্যিক তৈরি হয়েছেন। স্যার অনেকের নাম বলেছেন। শেখ মিজানুর রহমান যেদিন মারা যায় সেদিন প্রথমেই আমি ফেসবুকে যে একটা স্ট্যাটাস দিয়েছি ছবি সহ, সেটা অনেকেই সেটাকে আরও প্রচার করেছেন। সেই ফেসবুক থেকে যে প্রচার হয়েছে সেইখানে আমাদের ঝিনাইদহের একজন সাংবাদিক কাজী আব্দুল হান্নান মিরু, উনি বড় সাংবাদিক, আমাদের হাটগোপালপুরে এখানে বাড়ি। উনি যে লিখেছেন, ওনার লেখাটুকু আমি একটু পড়ে শোনাই যে উনি আসলে শেখ মিজানকে কিভাবে দেখেছেন। তাহলে আমার কথা থেকে ওনারা কি বলছেন তাহলে বোঝা যায় যে কাজী আব্দুল হান্নান মিরু এই মৃত্যু সংবাদ নিয়ে ওনার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমার পেশাগত জীবনের দীক্ষাগুরু প্রয়াত কালীকিঙ্কর মন্টুদার পরই যিনি ছিলেন সারথি, ঝিনাইদহ ছেড়ে ঢাকায় সার্বক্ষণিক সাংবাদিকতা শুরু করা যার ছিল অকৃত্রিম সমর্থন, চলন্তিকাকে সাপ্তাহিক হিসেবে রূপান্তর করার পর যিনি প্রথম দিকে তাগিদ দিয়ে প্রায়শ একটা করে লেখা লিখিয়ে নিতেন, ঝিনাইদহে গিয়ে দেখা করে ফিরে এলে আর তার অভিমানটাও আমার কাছে ছিল উপভোগ্য। সেই মিজান ভাই আর নেই। ঝিনাইদহে আমার ডাক নামের সাথে সাহেব যুক্ত করে পিছন থেকে ডাকার জন্য আর কেউ অবশিষ্ট রইল না। তার এটা একটা বৈশিষ্ট্য ছিল। একে একে সবাই চলে যাচ্ছে স্মৃতির আয়নায়। ঝিনাইদহের দ্বিতীয় প্রজন্মের যারা সাংবাদিক, শুধু তারাই নয়, একজন নির্লোভ সাংবাদিকদের পথিকৃৎ ঝিনাইদহের মানুষ হয়তো মিজান ভাইকে মনে রাখবে না, কিন্তু আমার কাছে সাংবাদিকতার মান বিচারে যেমনই হোক না কেন, নৈতিকতার মানদণ্ডে তাকে একজনই হয়ে থাকবেন। আসলে শেখ মিজানুর রহমান এই সাংবাদিকদের যা তৈরি করেছেন, আমাদের এই দেখেন, আমি একটা বই দেখাই, এই হলো আমাদের মিজানুর রহমান তুতা, আমাদের ঝিনাইদহের সাংবাদিক, ইনকিলাবের সাংবাদিক ছিলেন উনি, যশোরে ওনার স্থায়ী আবাস। ইনি আবার এই প্রেস ক্লাবের ওই যে 2 তলায়, যেটা প্রিয়া সিনেমা হলের 2 তলা, তখন তো এই প্রেস ক্লাব ছিল না, ওই জায়গায় এসে পড়ে থাকতেন। মিজান ভাই এখানে পড়ে থাকতেন। তারপরে ওই স্ফুলিঙ্গে যে চাকরি নিয়ে সেইখানে উনি প্রতিষ্ঠিত হয়েছেন। তো শেখ মিজানকে ধরে এই ধরনের যারা বড় বড় সাংবাদিক হয়েছেন, আজকে সাহিত্যিক হয়েছেন, তারা কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না মিজান ভাইয়ের যে অবদান। তো এই যে উনি 1996 সালে প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। আমি মনে হয় স্যারকে জানি যে একটা সেমিনারে স্যারকে নিয়ে যাওয়া হয়েছিল, স্যার একটা প্রবন্ধ তৈরি করছিলেন সাংবাদিকতার বিষয়ে, একটা সেমিনার হয়েছিল, সেই লেখাটাও মনে আমার কাছে আছে, আপনার দিয়ে লেখানো হয়েছিল, ছাপাও হয়েছিল। যে এরপর 1978 থেকে 1973 সাল পর্যন্ত উনি 83 সাল পর্যন্ত উনি ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তারপরে ঝিনাইদহের প্রেস পলিটিক্সে উনি অনেক পিছিয়ে পড়ছিলেন, নানানভাবে প্রেস ক্লাব ভাঙা গড়া হয়েছে, অনেকভাবে প্রেস ক্লাব ভাঙা গড়া হওয়ার পরে উনি আসলে বেশি পলিটিক্সে উনি যেতেন না, নিজেকে গুটিয়ে রাখতেন। অন্যদের প্রয়োজনে আবার ওনাকে ডেকে মীমাংসা করে আবার প্রেস ক্লাব এককভাবে এক জায়গায়ও নিয়ে যাওয়া হয়েছে, সেই ইতিহাসও আছে, আমাদের কাছে আছে। তো যাই হোক, আমরা এই অনুষ্ঠানে যে কথাটা বলতে চাই সেটা হলো যে, অবশ্য আমি স্যারকে দেখাইছি, আমার একটা বই, সেই বই তার জীবিত থাকতে আসলে আমাদেরকে মূল্যায়ন করে না, যারা জ্ঞানী গুণী মানুষ তাদেরকে মূল্যায়ন করে না। তা আমি মিজান ভাই বললাম যে আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, তাহলে আমার একটা লেখা আপনার জীবিত থাকতে আপনার জন্য আমি উৎসর্গ করলাম আপনার প্রতি। সেই বইটা ওনার হাতে দিয়েছিলাম জীবিত থাকা অবস্থায়, সেই ছবিও আছে। তো আপনি কোনো পড়েছেন, আমি এখানে লিখলাম যে সোনালী হরফে লেখা নাম, রাষ্ট্রীয় এবং আর্থসামাজিক দিক থেকে সাম্প্রতিক সময়টা বড়ই টালমাটাল। রাজনৈতিক, নৈতিক, মানবিক মূল্যবোধ, সততা, সামাজিক দায়বদ্ধতা সবই এখন বানভাসী সময়ের ভেসে যেতে চলেছে। মনিরুজ্জামান পলাশ, লেখক, জাত কবি, গীতিকার, আবৃত্তি শিল্পী, গায়ক, প্রচ্ছদ শিল্প যার রক্ত মাংসে মিশে একাকার, তার কৃতিত্ব এভারেস্ট জয়ী। এবং শেখ মিজানুর রহমান, আমি তাকে রহস্য করে ডাকি চিরকুমার।
আপনারা মনে হয় ভালোই জানেন যে উনি চিরকুমার ছিলেন, উনি সংসার বৈরাগী ছিলেন এক ধরনের। তিনি আপাদমস্তক সাংবাদিক, লেখক, সম্পাদক, সাহিত্য সংগঠক, যার সাহচর্যে আজ অনেকেই প্রতিষ্ঠিত নামকরা কবি সাহিত্যিক। দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বইটি তাদের উদ্দেশ্যে। এটি আমি তার উদ্দেশ্যে উৎসর্গ করেছিলাম। আরেকটি বিষয় আসলে আমি আজকের আসর থেকে আহ্বান জানাবো সবার কাছে যে তার প্রকাশনার জন্য, বই বের করার জন্য আমি মানে সবসময় লেগেছিলাম যে ভাই একটা কিছু প্রকাশনা থাক, একটা থাক। কিন্তু হয়তো উনি কীভাবে বুঝেছেন হয়নি। উনি একটা জিনিস গুছিয়ে দিয়েছিলেন হাসিম মিলনের কাছে, আমাদের ঢাকায় পাঠাইছিলেন, সেটা ছাপা হয়নি। তারপরেও আমি বললাম যে সেটা আমার কাছে দেন, আমি দেখি, হয়নি। পরবর্তীতে মনে হয় চলন্তিকার একটি পাণ্ডুলিপি আমাদের সুমন শিকদারের কাছে দেওয়া আছে, ওখানে দেওয়া আছে, সেইটা ও বলল যে আমি দেখি পারা যায় কিনা। তো আজকের অনুষ্ঠানে আমি বলবো যে এই যে বিক্ষিপ্তভাবে, যেমন ধরেন তার লেখা এই যে অনেক জায়গায় আছে, অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে অনেকগুলো প্রবন্ধ আছে, কিন্তু অনেক জায়গায় কবিতা আছে, প্রবন্ধ আছে, সেইগুলো গবেষণাপত্র আছে একদম বিচ্ছিন্নভাবে বিভিন্ন ভালো ভালো কাগজে, ভালো ভালো পত্র পত্রিকায়, জেলা প্রশাসন যে বই বের করেছে সেখানেও আছে। তো ওনার সাথে সাথে আমারও লেখা আছে। তো আমি বলবো যে এই লেখাগুলো যদি সংগ্রহ করে এক জায়গায় করে একটা বই প্রকাশনা করা যায়, তো বেশ বড় একটা প্রকাশনা কিন্তু হবে, যেটা খুঁজে বের করলে। আর স্যার যেটা বলেছেন যে চলন্তিকা পত্রিকা বের হওয়া থেকে এই পর্যন্ত সেগুলো যদি বান্ডিল আকারে আসে কিনা আমি জানি না, বাইন্ডিং থাকার কথা, যদি থেকে থাকে ওইগুলোও গবেষণার কাজে লাগবে। কারণ কারা ছিল এখানে, কারা এখান থেকে কবিতা, গল্প, প্রবন্ধ, সাংবাদিকতা শিখেছে, তারা এইখান থেকে কিন্তু বের হয়ে আসবে। স্যার যেমন মুখে বললেন, যদি ওই ছাপাটা এখন দেখতে পান তাহলে যে কী আনন্দ হবে, সেই আনন্দ ধরে রাখা যাবে না। তো এই জন্য আমরা বলবো যে এইভাবে করা যেতে পারে। আর আজকের এই আয়োজনে স্যাররা, শেখ ওয়াসিকুর রহমান স্যার অনেক বলেছেন, আমি অত বিস্তারিত বলবো না, যদি অন্য কোনো সময় সুযোগ থাকে তার সম্পর্কে অনেক বলার আছে, অনেক আছে। তবে ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদ যেটা গঠিত হয়েছিল, তিনি এই সাহিত্য পরিষদের মাধ্যমে যেটা চেয়েছিলেন যে আসলে প্রত্যেকেই নিজেকে তুলে ধরতে চাই, প্রত্যেকেই নিজের প্রশংসা করতে চাই, প্রত্যেকেই নিজের বড়ত্ব প্রকাশ করতে চাই। কিন্তু একমাত্র শেখ মিজানুর রহমান, যিনি অন্যকে তার প্রতিভা বিকাশের জন্য, তার প্রতিভাকে একেবারে স্থায়ী রূপ দেওয়ার জন্য কিংবা পরিপূর্ণতা দানের জন্য তিনি কিন্তু চেষ্টা করেছেন। ওই যে একজন সাংবাদিক বলেছেন যে আমার কাছ থেকে লিখিয়ে নিতেন, আমাকে বলতেন যে একটা লেখা দাও, একজন উনি লেখক না, কবি না, কিন্তু তাকে ধরে এনে বলতো যে ভাই আমাদের তো একটা বই ছাপা হবে, একটা পত্রিকায় ছাপা হবে, একটা লেখা দেন তো। অনেকেই আছে এরকম। উনি ওই যে লিখতে গেছেন, লিখতে যে মনে হয়েছে তাই তো আমি তো পারি, এই যে পরবর্তীতে ওনার শুরু হলো, উনি কিন্তু লেখা আর ছাড়েননি, উনি লিখেই গেছেন। তো এইগুলো আসলে কয়জনের ভেতরে হয়, এই জন্য শেখ মিজান ছিলেন একেবারে একজন ব্যতিক্রম মানুষ। ঝিনাইদহের মানুষ অনেকে অনেকভাবে তাকে মূল্যায়ন করে। আমরা যারা তার সাথে ছিলাম, তার একেবারে কাছে ছিলাম, এই জন্য মানুষ আমাদের কাছ থেকেও শুনতে চায়, আমরাও বলতে চাই। কারণ এর আগে একদিন অসুস্থ হয়ে পড়ার পরে, উনি তখন এই যে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি ছিলেন, প্রথমে যখন অসুস্থ হয়ে যায়, ওই পড়াই শেষ পড়া। তাহলে আমি লিখলাম, লেখার পরে সারা দেশ থেকে ফোন আসা শুরু করলো যে কী অবস্থা, কী সবাই দেখতে আসছিল। মারা যাওয়ার পরেও এরকম, তারা পারিবারিকভাবে কয়টা ফোন ধরেছে জানি না, আমি সারাদিন ফোন ধরছি, কী অবস্থা, কখন জানাজা হবে, কোথায় হবে, কিভাবে হবে, কোথায় মাটি হবে, সারাদিন। এরপর আমারও উৎসাহ ছিল যে অনেকে জানে না, ফেসবুক হয়তো নেই, দেখিনি, আবার আমি অনেকে ওই 200 ফোন করে জানাইছি যে এরকম শেখ মিজান ভাই তো মারা গেছেন, তাহলে কি করা যায়। তো আমাদের ধরেন কালচারাল অফিসার, সে ঢাকার থেকে ফোন করেছে আমার কাছে। এখানে 1921 সালে আপনার জেলা শিল্পকলা একাডেমি তাকে কিন্তু একটা সম্বর্ধনা দিয়েছেন, একটা প্রকাশনাও আছে তার উপরে, তাকে একটা সার্টিফিকেট দিয়েছে সরকারিভাবে শিল্পকলার মতো, আমি ছিলাম সেইখানে। যাই হোক, এইভাবে তাকে আমি আগিয়ে নেওয়ার চেষ্টা করেছি, তার কৃতিত্বগুলো এক জায়গায় করার চেষ্টা করব যদি সুযোগ হয়। আর চলন্তিকা পত্রিকাটাকে বাঁচিয়ে রাখার জন্য অনুরোধ জানাবো।
যদি আপনারা নিজেরাও না পারেন তাহলে পৃষ্ঠপোষকতা দিয়ে তার নামটা বেঁচে থাকবে। যদি আপনারা চালাতে না পারেন তবুও আপনার একটা পৃষ্ঠপোষকতা দিয়ে সেটা ওই চলন্তিকাটা বেঁচে থাক, আমি এটা চাইব। কারণ এই চলন্তিকা অনেকের জীবন দিয়েছে, চলন্তিকায় যদি মারা যায় তাহলে তো অনেকে আফসোস হবে, অনেকে কষ্ট পাবে। যাই হোক, এইগুলো হলো যে ঝিনাইদহের মানুষ। আর আমাদের ঝিনাইদহের মানুষের একটা অসুবিধা হলো যে গুণী মানুষের কেউ কদর করতে জানে না, এটা একটা কৃপণতা আছে, তাদের ভেতরে একটা অহংকার আছে। আমি শেখ মিজানুর রহমানের এই জানাজায় আমি একটা জিনিস খেয়াল করলাম যে যারা তার কাছ থেকে শিখেছে, যারা তার কাছ থেকে সাংবাদিকতা শিখেছে, তারাও জানাজায় উপস্থিত হয়নি। আমাকে বলছেন উনি যে এই চলন্তিকার অভিজ্ঞতা নিয়ে, চলন্তিকায় কাজ করেছি এই অভিজ্ঞতা নিয়ে, এই সার্টিফিকেট নিয়ে, শেখ মিজানের সার্টিফিকেট নিয়ে অনেকে ঢাকার সাংবাদিক হয়েছে, অনেকে এখানে পত্রিকা বের করেছে, অনেকে পত্রিকার সম্পাদক হয়েছে। এই পত্রিকাকেই কেন্দ্র করে সে একটা সার্টিফিকেট লাগতো সেই সময় যে আপনার অভিজ্ঞতা দেখান। তো সেই অভিজ্ঞতা শেখ মিজানের কাছে এসে বললে শেখ মিজান তার প্যাডে লিখে দিতে যায় উনি আমার এখানে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন 10 বছর 5 বছর ইত্যাদি ইত্যাদি। ওইটা নিয়ে যে উনি সাবমিট করে উনি সাংবাদিক হয়েছেন, উনি সম্পাদক হয়েছেন, উনি প্রকাশক হয়েছেন। কিন্তু আসলে মানুষ ওই যে অতীত ভুলে যায়, অতীত ভুলে যাওয়ার কারণে আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। তো আমি আশা করব যে যারা অতীত ভুলে গেছেন তারা অতীত ভুলবেন না। আজকের এই অনুষ্ঠানে আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা তার যতটুকু কৃতিত্ব, উনি তো আর আমাদের সাথে নেই, আপনাদের রাগ অহংকার, আপনাদের যে যদি কোনো অভিমান থেকে থাকে সেগুলো আপনারা একেবারেই ভুলে যাবেন, ঝেড়ে ফেলবেন। ফেলে যদি তার কিছু অবদান থেকে থাকে সেইটুকু আপনারা প্রকাশ করবেন। সেই প্রকাশটাই হবে তার জন্য আমাদের এই আমরা যারা তার ফেলে যাওয়া কর্মজীবনটা নিয়ে আলোচনা করছি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। তাছাড়া আসলে উনি তো ওনার তো আর চাওয়া পাওয়া কিছু নেই। তো আমি এই পর্যন্ত বলি, শেষ করি, তারপরে যদি সুযোগ থাকে আবার বলব। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম সাংবাদিক শেখ মিজানুর রহমানের দীর্ঘ জীবনের যে জার্নি, তার সাংবাদিকতা, সংগঠক এবং সাহিত্যিক হিসেবে তার যে পদচারণা, সেই বিষয়ে বিভিন্ন তথ্য এবং জানা অজানা বিভিন্ন কথা জানছিলাম। সে সাথে তার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন এবং তার কর্মক্ষেত্রের বিশাল যে ব্যাপ্তি, সেই বিষয়ে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা জানছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে কিন্তু তাকে আমরা আমাদের নিজেদের কাছে আর্কাইভ করে রেখে দিতে পারবো। এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যেতে চাই, সংক্ষিপ্ত বিরতিতে। বিরতি থেকে ফিরে এসে আমরা আবারও আলোচনায় ফিরে আসব। এবারে আমরা জানতে চাইব শেখ মিজানুর রহমানের একমাত্র ছোট ভাই শেখ ওয়াসিকুর রহমানের কাছ থেকে। তিনি দীর্ঘদিন তার সহযোগী ছিলেন কর্মক্ষেত্রে, তার পারিবারিকভাবে একনিষ্ঠভাবে তার সাথে ছিলেন এবং তার কাজে সবসময় সহযোগী হিসেবে দীর্ঘদিনের যাত্রা দুই ভাইয়ের একসাথে। তো বড় ভাইকে কাজের ক্ষেত্রে এবং তার সাহিত্য জগৎ, সাংবাদিকতা জগৎ, এই ক্ষেত্রে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি যে আলোচনা আমরা তিনজন বসে করলাম, উপস্থিত করা হলো যেসব কথাবার্তা, তার থেকে আমার মনে হয়েছে যে তিনি সবার কাছে একজন প্রিয় ব্যক্তি ছিলেন। সংসার জীবনে তিনি সে আলোচনায় উঠে আসছে যে তিনি একাকী ছিলেন, একটু আত্মভোলা মতো ছিলেন। আমি তাকে সবসময় ছায়ার মতো অনুসরণ করতাম, কিন্তু আমি তার সম্মুখে যেতাম না, চেষ্টা করতাম তার পাশে থেকে তাকে কতটুকু সাহায্য সহযোগিতা করা যায়। যেহেতু তিনি সাংসারিক ছিলেন না, নিজেকে সেভাবে উনি গড়ে তোলেননি, পরিবারের বিষয়ে উনি উদাসীন ছিলেন অনেকটা। তো যে কথা কবির বললো, এম এ কবির, যে তার মা অনেক সময়, আমারও মা তাকে কিছু অনুরাগ অভিযোগের কথা বলতো, এগুলি স্বাভাবিক। কারণ হয়তো দেখা গেছে সে রাত্রে না খেয়ে শুয়ে পড়েছে, অথবা দেখা গেছে অনেক রাত্রে ফিরেছে, অথবা দেখা গেছে সে দুপুরে খায়নি। এবং কোনো অনুষ্ঠানে আমি আগে দেখেছি সে আগে খেতে কোনো দেখিনি, খুব কম। তো একটা বিশেষ কথা আমার মনে পড়ে এই মুহূর্তে, যে আমরা এখানে যে পার্কটা হয়েছে, কি পার্ক, জোহান পার্কে একটা অনুষ্ঠান হয়েছিল সর্বশেষ মনে আছে। তো সে সময় বেশ একটা আয়োজন করে অনুষ্ঠানটা হয়েছিল। আমার কবির সেখানে তার ফ্যামিলি সব উপস্থিত ছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি, হঠাৎ কবির বলতেছে মিজান ভাই কই, সে তো খাইনি। তো আসলে সত্যি কথা, আমরা সবাই খোঁজ দিচ্ছি তাকে, দেখা গেল সে স্টেজে বসে আছে।
সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন কবি তাকে নিয়ে খাওয়ালো। এই ধরনের একটা ব্যক্তি ছিলেন সে। তা আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, সবাই বুঝতে পারছেন যে জীবনকে সে উৎসর্গ করেছিল মানুষের খেদমতে, জনগণের সাথে মিশে যেতে। সাহিত্য চর্চা, সমাজকর্ম, সাংবাদিকতা এবং পরোপকার সব কিছু মিলেমিশে তিনি একজন মানে উৎকৃষ্ট মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত সে আমাকে বলেছে যে দেখো, আমি তো নিজে কিছু করতে পারলাম না, কিন্তু যা করে গেছি, যে সৃষ্টি আমি করার চেষ্টা করেছি, তোমার সংরক্ষণ করার চেষ্টা করো। তা আমরা চেষ্টা করতেছি। তার যে বাসা ছিল, যেখানে সে থাকতো, সেখানে তার একটি চলন্তিকা অফিস হবে, যে রুমে উনি বাস করতেন, এবং বাসার রুমে যাতে সংরক্ষণ সারা থাকবে তার যেসব কর্মকাণ্ড ছিল, এবং সেখানে একটা আসরও বসার চেষ্টা করা হবে। আমার ছেলে এখানে ছিল, সে এই উদ্যোগটা নিয়েছে। তো ইনশাআল্লাহ আমরা ভুলে যাব না, বা আমাদেরকেও তাকেও তারা ভুলে যাবে না, যারা তার শুভাকাঙ্ক্ষী ছিল বা ভবিষ্যতেও থাকবে। আমরা আবার পরস্পর মিলিত হব, সে চেষ্টা আমরা অব্যাহত রাখবো। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এবারে আমরা স্যার আপনার কাছ থেকে সর্বশেষ জানতে চাইব, ঝিনাইদহের অনেকেই আজ জাতীয় পর্যায়ে সমাদৃত। তাদের প্রত্যেকের শুরুটাই হয়েছিল এই ঝিনাইদহ ছোট্ট শহরে চলন্তিকা, সাহিত্য আসর চলন্তিকা পত্রিকা এবং ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের মাধ্যমে। তো আপনার চোখে এবং আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে চলন্তিকা সাহিত্য আসর বা চলন্তিকা পত্রিকার কেমন সেই সময় কেমন অবদান ছিল, এবং সেই এছাড়াও সে সময় তার যারা বেড়ে উঠেছে তাদের ক্ষেত্রে চলন্তিকার যে ভূমিকাটা ছিল সেটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, আমি বলি যে ঝিনাইদহ যে সমস্ত সাহিত্যিকদের জন্য বিখ্যাত, তার ভেতরে লালন শাহ, পাগলা কানাই, পাঞ্জু শাহ, কবি গোলাম মোস্তফা, এরা প্রতিনিধিত্ব করেন ঝিনাইদহের সাহিত্যের ক্ষেত্রে। পরবর্তী সময়ে এসে আমরা দীর্ঘ সময় ধরে কিন্তু একটা গ্যাপ দেখি। উল্লেখযোগ্য তেমন কোনো সাহিত্যিকের নাম কিন্তু ওইভাবে উঠে আসেনি। হ্যাঁ, আপনি বলতে পারবেন যে জিল্লুর রহমান সিদ্দিকী খুব ভালো কবিতা লিখেছেন, পল্লী কবি হাতেম আলী তিনি কবিতা লিখেছেন, বিভিন্ন ফোক শিল্পী ঝিনাইদহে পরবর্তীকালে আরও আবির্ভূত হয়েছেন। কিন্তু ওই অর্থে মানে যেমন করে লালন শাহ, পাগলা কানাই যত বড় হয়েছেন, এমন করে কিন্তু আর কেউ আসেননি। অন্যদের হয়তো এই সাহিত্য ছাড়াও অন্য পেশায় সেখানে বড় হয়ে গেছে। এখন এইগুলো করতে হলে আধুনিক যুগে এসে একটা সমন্বিত রূপ লাগে, সংগঠন লাগে। আগের দিনে এগুলো না হলেও অনেক ক্ষেত্রে চলতো, কিন্তু এখন আসলে হয়ে গেছে যে পত্র পত্রিকা ইত্যাদি সংগঠন এইসব দিয়েই মানুষ কিন্তু তাকে স্প্রেড আউট করে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ঝিনাইদহের প্রথম সাপ্তাহিক পত্রিকা চলন্তিকা সেই রকম একটা বড় পায়োনিয়ার হিসাবে ভূমিকা রেখেছে, এবং সেখানে অনেকেই তৈরি হচ্ছে বলতে এমন না যে সে এখানে বসেই চলন্তিকাতে বসেই সে বড় হয়ে গেছে, তা কিন্তু না। কিন্তু তার আতুর ঘরটা আসলে কিন্তু চলন্তিকা। যেমন এই যে মিরু ভাইয়ের কথা যেটা বলা হলো, তাই না, সেখানে মিরু ভাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেটা স্বীকার করছেন। যারা সাংবাদিকদের মধ্যে যারা বড় হচ্ছেন তাদের অনেকেই তো ঝিনাইদহ থেকে গেছেন, এরকম বেশ কিছু বড় সাংবাদিক এখন যে ঢাকাতে আছেন, তারাও কিন্তু চলন্তিকাতে লেখালেখি করেছেন অনেকেই। এই মানুষগুলোর পৃষ্ঠপোষকতা শুরুর দিকে চলন্তিকায় দিয়েছে। এমনকি আমি একটা কথা বলি, ঝিনাইদহের ইতিহাস যেটা মির্জা আল ফারুকের লেখা, জেলা প্রশাসক মির্জা আল ফারুকের, কিন্তু এটা তো ঠিক যে ওর অধিকাংশ লেখায় যারা চলন্তিকাতে লিখতেন, চলন্তিকায় যারা বসতেন তাদের লেখা। এবং আমি মিজান মামার সঙ্গী হিসাবে, তার একজন শিষ্য হিসাবে তার সঙ্গে বহু জায়গায় সাক্ষাৎকার নিতে গেছি। যেমন আমার মনে আছে হোসনেরা খন্দকারের বাসায় গেছি, ওই বাসায় গেছি, কি বলে আমাদের
মনোয়ারা খাতুনের বাসায় গেছি, মানে সমকালীন ইতিহাসগুলো জানার জন্য। আসাদুজ্জামান ছিলেন এখানকার, আসাদুজ্জামান খান পৌরসভার একসময় চেয়ারম্যান ছিলেন, ডাক্তার কেহামত চেয়ারম্যান ছিলেন। এই সব জায়গায় কিন্তু মিজান ভাই যখন গেছে আমাকে সঙ্গে করে নিয়ে গেছে। তখন আমি বাংলা বিভাগের ছাত্র, তো আমি ইন্টারভিউ কিভাবে নিতে হয় সেটাও কিন্তু তার কাছেই আমি শিখেছি। ইভেন আমি নিজে 2টো ইন্টারভিউ আমি চলন্তিকাতে ছেপেছিলাম, আমার মনে আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকের, সেটাও কিন্তু উনি আমার সেই প্রোফর্মাটা তৈরি করে দিয়েছিলেন যে কিভাবে আসলে ইন্টারভিউটা নিতে হবে। মিজান মামা এইগুলো করেছেন। এখন সেই বইয়ে আমি একদিন খুব ক্ষোভের সঙ্গে তাকে বললাম, আমি বললাম যে এই ঝিনাইদহের ইতিহাসে তো 1-2 জায়গায় আপনার নাম আছে, ও আর কিন্তু এর অধিকাংশ লেখা তো আপনার, তো এটা কিভাবে হলো? বলল যে এগুলো বলতে হয় না, এটা একটা ইতিহাস যখন লেখা হচ্ছে সবাই তো আর লিখতে পারে না, লিখবেও না, তাদের এত সময় নেই, আমরাই লিখে দেব। এই উদারতা ওনার কিন্তু ছিল। আজকের দিনে একটা লেখা, একজনের লেখা যদি আরেকজন নিয়ে নেয় বা ইয়ে করে, তাহলে তো তার বিরুদ্ধে কেস করে দেবে। কিন্তু উনি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এইগুলো দিয়ে লিখেছেন। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা জায়গায় বলি যে চলন্তিকা ছিল বলেই আমাদের ঝিনাইদহের যে পাবলিক লাইব্রেরি বেসরকারিটা, ওইটা থেমেছিল অনেক দিন পর্যন্ত। ওইটা চাঙ্গা করেন কিন্তু মিজান মামার নেতৃত্বে, কর্তৃত্বে এবং জেলা ওই চলন্তিকার সঙ্গে যুক্ত সাহিত্যিক যারা, তারা সেখানে শেখ সেলিম, আলী হাবিব সহ আরও অনেকেই, জুনিয়রদের অনেকেই ছিল, কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন হলো মিজান মামা। এবং উনি বললেন যে এই ঝুল সব ঝেড়ে পরিষ্কার করে এই লাইব্রেরিটা আবার নতুন করে চালু করতে হবে। কেন এটা বন্ধ ছিল এটা আমি ঠিক জানি না, আমার জানার কথাও না, কিন্তু তারা 2 জন, মিজান মামা এবং শেখ সেলিম, একদিন দুপুর সময় আমার বাসায় যে হাজির, বললো যে এই ব্যাপার, তুমি তো আসো, তুমি তো এখন ফ্রি, তোমার কাজ নেই, আমাদের সঙ্গে কাজ করতে হবে। তা কী কাজ? বললো যে এই বই পুস্তক যা আছে সব ঝেড়ে নতুন করে আবার এটা চালু করতে হবে। আমার ঠিক মনে নেই কে কোন পদে ছিলেন, এটা আমি জানি না, তবে আলী হাবিব সেখানে একটা বড় ভূমিকা কিন্তু সেখানে রেখেছিল। এবং মিজান মামাকে, মানে মিজান মামার ছত্রছায়ায় এরা এই কাজটা করল। সেই পাবলিক লাইব্রেরি আবার চালু হলো, নতুন করে চালু হলো, আবার মিটিং সিটিং হলো, সেখানে মেম্বারশিপ দেওয়া হলো, লাইভ মেম্বার করা হলো, আমরা জুনিয়র যারা তারা নতুন করে আবার মেম্বার হলাম। এই প্রতিষ্ঠান অর্থাৎ লেখাপড়া, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, এসব সাংবাদিকতা, সংস্কৃতি সব কিছুর সঙ্গেই উনি নিজেকে আসলে জড়িয়ে রাখতেন, কাজের মধ্যে রাখতে চাইতেন। এবং বেসটা কিন্তু তার ওই পত্রিকা, এই কর্মী বাহিনীটা কিন্তু উনি পেতেন আসলে এই পত্রিকা থেকে। তো এইটার ভূমিকা তো ঠিক ওইভাবে বলা যাবে না যে 5 কোটি টাকা দিয়ে এই বিল্ডিংটা বানিয়ে দিয়েছেন, এরকম না, কিন্তু এমনভাবে উনি এই বাহিনী তৈরি করেছেন বা লোক তৈরি করেছেন যে সেই লোকগুলো যে ভূমিকা রাখছে সেটা টাকা দিয়ে আসলে মূল্যায়ন করা যায় না। এই জন্য আমি বলবো যে ঝিনাইদহের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সাংবাদিকতা সমস্ত কিছুর জায়গাতে তার একটা বিশেষ অবদান আছে। তিনি যে একজন উদার মনের সাহিত্যিক এবং সংগঠক এবং সমাজসেবক ছিলেন সেটা হ্যাঁ, সেটা তো অবশ্যই বোঝা যায়। এবং খুব বড় উনি অনেক সমাজের অসঙ্গতিমূলক যখন কিছু ঘটেছে তখন উনি কিন্তু হাত গুটিয়ে বসে থাকেননি। আমরা অনেকেই কিন্তু, আমি নিজেও সবসময় কিন্তু সব কিছুতে অংশগ্রহণ করতে পারিনি বা করি না, কিন্তু উনি ঠিকই এই বয়সে এসেও আমি দেখেছি যে উনি ঠিকই প্লাকার্ড হাতে দাঁড়িয়ে গেছেন পোস্ট অফিসের মোড়ে। তো এটা তো তার কি এমন দায় পড়েছে? ওই রকম উনি তো কোনো রাজনীতিকেও ছিলেন না, এমনকি সমাজের কোনো বড় প্রতিনিধি হয়ে যে এই পদ দখল করবেন এই কিচ্ছু না, কিন্তু একজন মানুষ, নির্মোহ মানুষ, একেবারেই যাকে বলা হয় আক্ষরিক অর্থেই যে সাদা মানুষ এবং সংস্কৃতি মনা, সেই মানুষ ছিলেন আসলে মিজান মামা। এবং আমার মনে হয় যে এই রকম মানুষ কখনোই তারা মৃত্যুবরণ করেন না, তাদের হয়তো দেহ অবসান ঘটে ঠিকই, কিন্তু তারা আসলে যুগ যুগ ধরে বেঁচে থাকেন তাদের কর্মের ভেতর দিয়ে। স্যার, ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহের সাহিত্য ও সাংস্কৃতিক অগ্রযাত্রার ক্ষেত্রে একটি পরিচিত নাম
শেখ মিজানুর রহমান। পিতা ছিলেন ঝিনাইদহ জজ কোর্টের একজন আইনজীবী এবং সাংবাদিক। মাতা জবদাতুন্নেসা সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। শেখ মিজানুর রহমান 1952 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মাতুলালায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সৈয়দ মহল্লায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন কেটেছে ঝিনাইদহ মডেল হাই স্কুল ও সরকারি কেশবচন্দ্র কলেজে অধ্যয়ন করে। 1969 খ্রিস্টাব্দে সরকারি কেশবচন্দ্র কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলা সাহিত্যে যশোর জেলার অবদান শীর্ষক প্রবন্ধ লিখে প্রথম স্থান অর্জন করেন। বিএ পাশ করে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। ছাত্রজীবনেই লেখাপড়ার পাশাপাশি লেখালেখি করতেন। গবেষণামূলক লেখালেখিতে বেশি আগ্রহী ছিলেন। তিনি সাংবাদিকতাও করেন। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে পত্রপত্রিকায় নিয়মিত লিখতেন। ধারাবাহিকভাবে মরমী কবি পাঞ্জুসার গানের উপর বিশ্লেষণধর্মী গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। 1982 খ্রিস্টাব্দে তার সম্পাদনায় ঝিনাইদহ জেলা থেকে প্রকাশিত হতে থাকে সাপ্তাহিক চলন্তিকা। এই পত্রিকা প্রকাশের মাধ্যমে তিনি স্থানীয় কবি, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের লেখনীর সুযোগ সৃষ্টি করেছেন। 1986 সালে তিনি চলন্তিকা সাহিত্য আসর গঠন করেন। এ আসরে প্রতি শুক্রবার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় উদীয়মান তরুণ লেখক ও সংস্কৃতি কর্মীগণ এতে অংশগ্রহণ করতেন। এ পর্যন্ত এ আসর 3 শতাধিক অনুষ্ঠিত হয়েছে, যা এখনো চলমান। বিভিন্ন পত্রপত্রিকা শেখ মিজানুর রহমানের বহু গবেষণাধর্মী লেখা প্রকাশ করেছে। তার উল্লেখযোগ্য রচনাগুলো: ঝিনাইদহ, নামকরণ কাহিনী, সৃষ্টি সুখের আনন্দ, স্মৃতির দুয়ার খুলি, প্রতিরোধ, কুমার ও বেগবতী, প্রযুক্তি, শুধু মানব কল্যাণে হোক, প্রযুক্তির ব্যবহার, আমাদের ঝিনাইদহ, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, হরিশপুরী লালনের জন্মস্থান, পাঞ্জুসা, বঙ্গবন্ধু আমাদের অন্তরে বাহিরে, শিক্ষা, মানব সম্পদ, বঙ্গবন্ধু আমাদের অন্তরে বাহিরে, শিক্ষা, মানব সম্পদ তৈরির প্রধান মাধ্যম, বলরাম চন্দ্র শর্মা, একজন কবি ও যোগী, আমাদের আছে পাগলা কানাই, যা দেখি যা শুনি, উপজেলা শহরের নামকরণ, আমাদের ঝিনাইদহ, কাজী নজরুল ইসলাম, বিশ্ব জাগরণের কবি, আর এক রবীন্দ্রনাথ, ধ্রুপদী ঝিনুক কন্যার কথা, বিলুপ্ত প্রায় এবং চলমান লোকসঙ্গীত, দেশ সংস্কৃতির কথা, ঝিনাইদহের ভাষা সৈনিকেরা অন্যতম। মাসিক বিশ্বের মুখ পত্রিকায় গ্রামীণ সংস্কৃতি বিলুপ্ত হচ্ছে প্রবন্ধ প্রথম প্রকাশিত হলে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সাড়া জাগে। তিনি তার সাপ্তাহিক চলন্তিকা পত্রিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর লেখা আর এক রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপর বিশ্ব জাগরণের কবি শীর্ষ প্রবন্ধ ধারাবাহিকভাবে লিখেছেন। এছাড়া মহাকাব্য নিয়ে লেখা মহা নামক প্রবন্ধ চলন্তিকা পত্রিকায় প্রকাশ করেন। 2011 খ্রিস্টাব্দ থেকেই ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 2012 সালে জেলা পরিষদ ঝিনাইদহের মহান বিজয় দিবস সংকলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। তিনি ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেন। এখানে একটু বলে রাখি, তিনি ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তিনি প্রথমে ছিলেন ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে 1978 সাল থেকে 1983 সাল পর্যন্ত তিনি ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং 1996 সালে তিনি ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ জেলা শাখার সম্পাদক, ঝিনাইদহ জেলা শাখার সম্পাদক, ঝিনাইদহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং নাগরিক কল্যাণ পরিষদ ঝিনাইদহ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। শেখ মিজানুর রহমানকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা 2019 প্রদান করছে।
তার সম্পর্কে এই লেখাগুলো আমি এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2019, 2020 এবং 2021 যারা পেয়েছিলেন তাদের সম্পর্কে আলোকপাত করা হয়েছে ঝিনাইদহ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে যে বইটি রচিত হয়েছে সেই বইয়ের অংশ বিশেষ থেকে। এবারে সর্বশেষ আমরা জানতে চাইব এম.এ. কবির স্যার আপনার কাছ থেকে, সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাইব তার সাংবাদিকতা জীবনকে এবং তাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন, যেহেতু দীর্ঘদিনের একটা জার্নি তার সাথে আপনার ছিল, প্রেস ক্লাব থেকে শুরু করে ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদ এবং বিভিন্ন ক্ষেত্রে। আর সেই সাথে আরও জানতে চাইব নতুন প্রজন্মের যারা সাংবাদিক গড়ে উঠছেন তারা কিভাবে তার জীবনী থেকে নির্বাহভাবে শিক্ষা লাভ করবেন। এবং সেই সাথে আরও একটু ছোট্ট করে জানতে চাইব ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদে আপনি দীর্ঘদিন তার সাথে ছিলেন, সেই সম্পর্কে একটু জানতে চাইব। ধন্যবাদ আরেকবার সুযোগ পাওয়ার জন্য। আমাদের ডক্টর বি.এম. রেজাউল করিম একজন বিদগ্ধ মানুষ, খুব সুন্দর করে বলেছেন। শেখ মিজানুর রহমান আসলে নিজেকে কোনো ইজমের কালিতে রাঙাননি। আমাদের এই সমাজে কিন্তু নানান ইজম আছে, আমি ইজম, এই ইজম, এই ইজম। আমি শুধু দেখেছি যে সে শুধু মাঝখানে থেকে প্রত্যেককে একটা ব্যালেন্স করেছেন। এইটা সবার দ্বারা সম্ভব না। সাহিত্যের ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রেও অনেক ইজম আছে, এই মানে সারা পৃথিবীতেই আছে, শুধু এটা দোষের কিছু না। কিন্তু শেখ মিজান ছিলেন যেটা সব ইজমের বাইরে, প্রত্যেককে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছেন। যে মতের হোক, যে পথের হোক, মিজান ভাই ডাকলে আসবে না এমন কোনো লোক ঝিনাইদহে ছিল না। এইটা হলো তার সব থেকে বড় গুণ। শুধু একবার ফোন করে দেবে কিংবা আসতে বলবে। এই যে সাহিত্য পরিষদ গঠিত হয়েছিল 2011 সালের 17 জুলাই, তখন এখানকার ডিসি ছিলেন রমা রানী রায়। ওই পাবলিক লাইব্রেরিতে বসেই কিন্তু বৃষ্টির দিনে একেবারে স্বল্প পরিসরে এই সাহিত্য পরিষদ গঠিত হয়েছিল। এটাও তার একটা দর্শন ছিল যে আমি চলন্তিকা সাহিত্য আসর যেটা করছি এটা আমার পত্রিকা কিংবা আমার এই পত্রিকার যে লেভেল সেটা অনেকে হয়তো ভিন্নভাবে দেখতে পারে, আমার বলে হয়তো অনেকে নাও আসতে পারে। এই চলন্তিকা সাহিত্য আসরের 100তম আসর করা হয়েছিল, 100তম আসর। সেই আসরের একটা প্রকাশনাও ছিল, একটা বনভোজনও ছিল, খাওয়া দাওয়াও ছিল। স্যারের আসা যাওয়াটা আমি দেখেছি, আমি যেহেতু সার্বক্ষণিক ছিলাম। একটা কথা মনে আছে যে স্যার একদিন ওই পোস্ট অফিসের মোড় থেকে হাঁটতে হাঁটতে, রোদ দুপুরবেলা হাঁটতে হাঁটতে মিজান ভাইয়ের বাসার দিকে আসছে। স্যার একটা চিন্তায় আছেন, কী চিন্তা মিজান ভাইয়ের আমি বসে আছি। বললো কী চিন্তা? বললো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার একটা ফোন দিতে হবে, আমার মনে হয় এমফিল না পিএইচডির একটা রেজাল্ট হয়েছে, আমি সেই রেজাল্টটা পাচ্ছি না, কিভাবে পাবো? স্যার খুব হন্তদন্ত বললো যে আমার বাসায় ল্যান্ড ফোন আছে, তুমি এখান থেকে ফোন করো। স্যারের মনে আছে। এই ফোন করে সেই রেজাল্ট কিন্তু নেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্যারের রেজাল্ট নেওয়া হয়েছে, মানে আমি কত ঘটনার সাক্ষী। এরপরে স্যার চাকরি শেষ হলো, মানে ছাত্রজীবন শেষ হলো, স্যার তখন চাকরি হয়নি। তখন টুকু ভাই বললো যে টুকু ভাই আপনার কলেজে খালি বি.এম. রেজাউল করিমকে নিয়ে নেন, যেহেতু খালি টালি আছে নিয়ে নেন। তো টুকু ভাই আমাদের এখানে আসতেন, খায়রুল বাসারও আসতেন। তো বললো ঠিক আছে। তো স্যারের সেই সূত্রে কিন্তু নারী লেবার কলেজে স্যারের প্রথম চাকরি। যাই হোক, এখন আমরা এই স্মৃতিগুলো মানে রোমন্থন করি এই কারণে যে স্যারের সাথে, স্যার তো তখন রাজশাহী থাকতেন, আসতেন, আমি তার আগের থেকে যেহেতু আসি এই জন্য এইগুলো বিক্ষিপ্তভাবে বলা আর কি। তো যাই হোক, ঝিনাইদহের সাংবাদিকতার ক্ষেত্রেও এরকম যে অনেকে ইজম করে, অনেক প্রেস পলিটিক্স করে, অনেকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু শেখ মিজানই শেষ পর্যন্ত বটগাছ হিসেবে সবার আস্থায় নিয়ে আবার এটাকে আবার দাঁড় করাইছে। তো যাই হোক, সাহিত্য পরিষদ গঠন করা হলো এইভাবে যে এই সাহিত্য পরিষদ যাতে বড় আকারে মানে ছড়িয়ে দেওয়া যায়। এইখানে প্রশাসনের পৃষ্ঠপোষকতাটাকেও আলোচনা করা হয়েছিল এইভাবে যে এখানে পদবি নিয়ে অনেকে মানে কাড়াকাড়ি করে যে আমি সভাপতি হবে, অমুক সভাপতি হবে, সংগঠন থাকে না। আমি জেলা রিপোর্টার্স ইউনিটি করার পরে এর আগের এসপি ছিল, বললো যে একটা সংগঠন তৈরি করা সহজ। তো বললো কী সুন্দর জিনিস। বলছে শোনেন এই সংগঠন কীভাবে তৈরি হয় বলছে যে এখন সকালবেলা আপনি একদিন হাঁটা ধরলেন, ব্যায়াম করার জন্য হাঁটা ধরেছেন, সকালবেলা হাঁটলেন, দ্বিতীয় দিন হাঁটলেন, তৃতীয় দিন যে আরেকজনের সাথে দেখা হলে পরে বললেন যে ভাই কী অবস্থা, আপনিও হাঁটেন? হ্যাঁ আমিও হাঁটি। তো চলেন যাই, আর কালকে থেকে একসাথে হাঁটবো।
কালকের সাথে একসাথে হাঁটতে হাঁটতে 2 দিন 3 দিন গেল, যাওয়ার পরে আরেকজনের সাথে দেখা হলো। তখন বললো, ভাই আপনারা 2 জন হাঁটেন, তাহলে আমিও আপনাদের সাথী, চলেন হাঁটি। এবার 3 জন হাঁটি, 3 জন হাঁটতে হাঁটতে হেঁটে এসে এবার চা খাওয়া, চা খেতে খেতে এরপরে হচ্ছে আরও 2-1 জন জোগাড় হয়ে গেল। তখন সংগঠন তুললো, ভাই আপনি আর তো তৈরি হয়েই গেছে, আসেন, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আমি সাংগঠনিক সম্পাদক, এই যে একটা দল খাড়া করে ফেললাম। এটা আমাদের একটা হ্যাবিট আর কি। তো মিজান ভাই বললেন যে এরম না করে আমরা যদি জেলা প্রশাসক একেবারে, আমরা একটা গঠনতন্ত্র আছে আমাদের জেলা সাহিত্য পরিষদের, সেই গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি, আর সেক্রেটারি নির্বাচিত হবে এর ভেতর থেকে। তাহলে সভাপতি নিয়ে যেহেতু ঝামেলা নেই, এবং প্রশাসনের সহযোগিতা পেলে অনেকে হস্তক্ষেপও করতে চায় না, আবার আমাদের বসার এই ঝামেলা এদিকে ওদিকে। আর জেলা প্রশাসক যারা আসেন তারা আসলে তাদের একটু পদপদবি দিলে তারা বেশ খুশি হয় দেখলাম। তো সেই রমারাম রায় থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলো ডিসি আমরা পার করেছি। তো এই জন্যে আমরা একটা জায়গাও ওনারা দিয়েছেন, সেইখানে আমাদের বসার জায়গা আছে। তো এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু জেলা সাহিত্য পরিষদ গঠন করা। সেই সাহিত্য পরিষদে আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের 150 লেখক আছে, 150 জনের প্রত্যেকের বই আছে। কল্পনা করতে পারেন যে ঝিনাইদহে বসে আমরা জানিই না কারা লেখক। এই 150 জনের তালিকা আমাদের কাছে আছে, প্রত্যেকের বই আছে। এবং শেখ ওয়াসিকুর রহমান বলছেন যে অনেকের প্রকাশনা আছে, বই বিক্রি হয় না, কি করা যায়। তারপরে আমরা জেলা পরিষদে যোগাযোগ করে, বাইরে যোগাযোগ করে অনেক সময় এই বইগুলো তালিকা করে আমি নিজে থেকে একেবারে ওই টাকা তুলে এনে একেবারে ভাগ করে রসিদি সই করে প্রত্যেকের টাকা বোঝাই দিয়েছি, খুব খুশি সবাই। তো যাই হোক, আমরা এই জেলা সাহিত্য পরিষদটাকে আমরা এগিয়ে নিতে চাই। স্যার ছিলেন, আছেন, থাকবেন আমাদের সাথে আশা করি। আর সাহিত্য পরিষদটা যেহেতু শেখ মিজান ভাই নেই, আমি মনে করি যে তার হাতে গড়া কোনো প্রতিষ্ঠানই ধ্বংস হতে দেওয়া ঠিক হবে না। সাহিত্য পরিষদটা, তার চলন্তিকা, তার এই যে লেখাগুলো এবং তার যে পদচারণা, তার যে কৃতিত্ব, এইগুলো কোনোটাই ধ্বংস হতে দেওয়া যাবে না। যে সাহিত্য পরিষদ আজকে ধ্বংস হয়ে গেলে কালকে তো মিজান ভাই যে প্রতিষ্ঠাতা, এটা আমার সাথে এমন সম্পর্ক ছিল। শেখ মিজান ভাই সাহিত্য পরিষদের সম্পাদক, তো উনি আমার মাঝে মাঝে লিখতেন যে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তা আমার আপনি তো সাধারণ সম্পাদক, আমার প্রতিষ্ঠাতা লেখার দরকার। আচ্ছা, লিখলো। এরপর লিখতো যে অবৈতনিক সাধারণ সম্পাদক। আমার কাছে সব আছে, মাঝে মাঝে মাথায় মনে হতো যে এটা লিখি, সই করছে চিঠিতে অবৈতনিক সাধারণ সম্পাদক। আমার মিজান ভাই কী হলো, আপনি তো সাধারণ সম্পাদক, আর অবৈতনিক কেন, আপনি কি বেতন নেন? তো বললো আমি তো কিছু নেই না, এই জন্যে লিখি। তার মানে তার একটু খেয়াল খুশিও ছিল, সেগুলো আমার সাথে খুব রসিকতার সাথে ভাগাভাগি করার সাথে করতাম। ইভেন এই সাহিত্য পরিষদে প্রকাশনা বাদেও আমরা কিন্তু যে অনলাইন মিডিয়ায়, সেইখানেও আমাদের অংশগ্রহণ আছে। এখানে রেডিও ঝিনুক আছে, সেই রেডিও ঝিনুকে আমাদের বিভিন্ন দিবসের যে প্রোগ্রামগুলো সেটা রেকর্ডিং করা আছে, সেগুলো কিন্তু রেডিও ঝিনুকে এখন আর্কাইভে পাওয়া যাবে। শেখ মিজান উপস্থাপনা করছেন, আমরা আবৃত্তি করছি, আমরা আলোচনা করছি, সেইগুলো কিন্তু রেকর্ড আছে। এটাও কিন্তু আমাদের আর্কাইভে সংগ্রহ করার মতো, যে তার জীবদ্দশায় কি, তার নিজের কণ্ঠস্বর, তার ছবি, ভিডিও সব আছে। এটা হলো যে আমার জানা মতে। এরপরে হলো যে সাহিত্য পরিষদের এই যে মানুষগুলোকে তিনি এক জায়গায় করেছেন, তাদের সুযোগ সুবিধা করে দিয়েছেন, তিনি নিজে কখনো এই দিকে আসেননি। আবার এর কারণে এখন আমরা আলোচনা করতে পারছি। এই দুনিয়ায় কিন্তু অনেক মানুষ আছে যাদের টাকা আছে, পয়সা আছে। আমি মাঝে মাঝে বলি এটা আলোচনা করা ঠিক না, তারপরেও আমার মনে হয় যে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আলোচনা করি। এখানে বাসার হচ্ছে 2 জন আছে ঝিনাইদহ শহর, একজন হচ্ছে চামড়ার ব্যবসায়ী বাসার, আর একজন খায়রুল বাসার। আমি মাঝে মাঝে বলি, আমারও সিনিয়রদের সাথে মেলা ভালো সম্পর্ক। তো খায়রুল বাসার একজন মানুষ, যিনি প্রত্যেকটি সামাজিক কাজে, সামাজিক সংগঠনে, প্রশাসনের সাথে, ভালো কাজের সাথে থাকতেন। টাকা তার যে খুব বেশি ছিল তা না। আরেকজন ছিলেন খায়রুল বাসার, এই যে চামড়ার ব্যবসা করতেন, উনি বাসার। উনাকে কখনো ঝিনাইদহের মানুষ কোথাও দেখেনি, কিন্তু ওনার কিন্তু প্রচুর টাকা আছে, প্রচুর সম্পত্তি আছে। এই জন্য মানুষে পার্থক্য। শেখ মিজান ঝিনাইদহের একজনই,
অনেকের টাকা আছে, অনেকের পয়সা কড়ি আছে, অনেকে অনেক কিছু করেছেন, কিন্তু শেখ মিজান যেটা করে থয়ে গেছেন, এই আলোচনা, এই সম্পদ কয়জনের আছে? এইখান থেকে যারা সমৃদ্ধ হয়েছে তারা কৃতজ্ঞতা স্বীকার করুক আর না করুক, মনে মনে সে কিন্তু অবশ্যই তাকে এটা স্বীকার করতেই হবে। আপনি যেমন বললেন যে সারা রাত চিন্তা করেছেন, আর আমি চিন্তা করছি যে এই লোকটারে বাঁচায় রাখা যায় কিভাবে, কোথায় কোথায় কি কি আছে। তার যেমন বললাম যে রেডিও ঝিনুকে গেলে পাওয়া যাবে, সাহিত্য সম্পাদনায় পাওয়া যাবে, তার ঢাকায় গেলে পাওয়া যাবে, প্রকাশনায় পাওয়া যাবে, তারে পাবো না কোথায়? সরকারি অনুষ্ঠানগুলোই আছে। সেই ঝিনাইদহের সম্পাদক, আমি দৈনিক ঝিনাইদহ চালাতাম, আমি তখন নিউজ এডিটর ছিলাম। মিজান ভাই কে তার কত স্টোরি করে দিয়েছি। এই সাহিত্য পরিষদের প্রোগ্রামগুলো হলে কত আগে ছবি নিবা, নিয়ে নিউজ করে দিবা, তারপরে মানে এইভাবে আমি তার সাথে ছিলাম 24 ঘন্টা লেগে। যাই হোক, আমরা মনে করি যে আজকের দিনে আলোচনাটা ভালো হয়েছে, যথেষ্ট ভালো আলোচনা হয়েছে, অনেক তথ্য বের হয়ে এসছে। আরও যদি গবেষণা করা যায়, আরও যদি যারা এর সাথে সংযুক্ত ছিলেন নতুন নতুন তথ্য পাওয়া যাবে, স্যারও হয়তো চিন্তা করার সুযোগ পাবেন এই আলোচনা থেকে। আমরাও অনেক সুযোগ, আমি নোট নিলাম যে অনেক বিষয় তো আমিও জানি না। শেখ ওয়াসিকুর রহমান এখন তার ছোট ভাই জীবিত আছেন, তার মুখ দিয়ে যতটুকু পাওয়া যাবে, অন্য কাছ থেকে তো এভাবে পাওয়া যাবে না। এই জন্য আমরা মনে করি যে এইটা আর্কাইভ হোক, আর আমরা একটা স্মরণ সভা করতে পারি কিনা সব যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে নিয়ে। আর আমি চেষ্টা করব জেলা সাহিত্য পরিষদের ব্যানারে একটা স্মরণ সভা করার জন্য। সেইখানে আপনাদের সহযোগিতা লাগবে, কারণ সব তথ্য উপাত্ত সব আপনাদের কাছে আছে। এখন তো তার আমি চাই যে হারিয়ে না যাক, স্যার থাকবেন থেকে। স্যারকে আমি খুব খুশি হয়েছি যে স্যার আসছেন রিটায়ার্ডের পরে। আমি সেদিন একটা মিটিংয়ে আমি উদ্যোগী হয়ে বললাম যে ডিসি অফিসের মিটিং, স্যার আপনি থাকবেন। তো পরের দিন দেখলাম যে স্যার ঠিক সময় মতো চলে আসছে, এবং আগেও চলে আসছে। তো এই জন্য স্যারের এই উৎসাহটা আমরা কাজে লাগাই। স্যার ভালো একজন লেখক, স্যারের অনেকগুলো বই আছে, উনি ভালো সমালোচক, এবং ওনাদের হাত দিয়ে যদি এই মানুষগুলোর মূল্যায়ন করা যায়, সেটা ভবিষ্যতের জন্য একটা সম্পদ হিসেবে থাকবে। এই আমরা সহযোগিতা করব, সহমর্মিতা আমাদের থাকবে। আজকের এই অনুষ্ঠান ঝিনাইদহ টিভিকে ধন্যবাদ। আজকে যারা এখানে আলোচক হিসেবে ছিলেন, ডক্টর BM রেজাউল করিম, আমাদের শ্রদ্ধেয় শেখ ওয়াসিকুর রহমান, আমার মামা মিম, সেও এখানে বেশ, এবং যারা ক্যামেরার পিছনে আছে প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এই ঝিনাইদহ টিভির এই অনুষ্ঠানটা দেখবেন, শেখ মিজানুর রহমানকে আপনারা যারা চেনেন জানেন, যদি কোনো তথ্য থাকে, যদি আপনাদের কোনো জিনিস আপনাদের কাছে থাকে, সেগুলো যদি আপনারা আমাদেরকে দেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা এটা আর্কাইভ করব, এটা প্রকাশনা করব। আর যারা শুনছেন, আমি যারা এতক্ষণ আমাদের ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম প্রয়াত শেখ মিজানুর রহমানের বর্ণাঢ্য জীবন এবং তার বিশাল কর্মক্ষেত্রের নানা দিক নিয়ে, এবং জানছিলাম তার অনেক বিষয়, আমরা যে বিষয়গুলো জানি না সেই বিষয়, হারিয়ে যাওয়া বিষয়গুলো সম্পর্কে আমরা আবারও নতুন করে জানতে পারছিলাম। এবং তিনি ছিলেন ঝিনাইদহের একজন প্রবীণ সাংবাদিক, ঝিনাইদহের পুরোধা ব্যক্তিত্বের মধ্যে অন্যতম, এবং ঝিনাইদহের অন্যতম সাহিত্য সংগঠক, পৃষ্ঠপোষক। আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আমাদের সাথে আজকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন আমাদের সকলের প্রিয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ BM রেজাউল করিম স্যার, সরকারি কেশবচন্দ্র বিদ্যালয়, এবং আমাদের সাথে ছিলেন শেখ ওয়াসিকুর রহমান, অ্যাডভোকেট, জেলা জজ কোর্ট, এবং তিনি অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, অগ্রণী ব্যাংক লিমিটেড। সেই সাথে তিনি শেখ মিজানুর রহমানের একমাত্র কনিষ্ঠ সহোদর। এবং আমাদের সাথে আরও ছিলেন MA কবির। তিনি দীর্ঘদিন শেখ মিজানুর রহমানের সহযোগী হিসেবে ছিলেন। তিনি বললেন যে 24 ঘন্টা তার সাথেই তার সময় কাটতেন, এবং তার জীবনের যে জার্নির যে অংশ, সেই অংশে তার অনেক সময় কেটেছে একসাথে। এবং সেই সাথে সর্বশেষ এতক্ষণ পুরো আলোচনা শুনে আমার নিজেরও অনেক ভালো লাগলো। আমিও অনেক অজানা তথ্য আবার নতুন করে জানতে পারলাম আপনাদের সাথে। শেষ মুহূর্তে আমার নামটা একবার বলে যেতে চাই, আমি ছিলাম ইয়াসমিন জাহান মিম। আর আপনারা সবাই শেখ মিজানুর রহমানের আত্মার শান্তি কামনা করবেন, তার জন্য দোয়া করবেন। শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান।